ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। গল্পের দ্বিতীয় ও 2তম অংশ। লাভ ইউ ভায়া। আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না প্লিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। নিজের জন্য নয়, তোমার বোনের জন্য তোমাকে সুস্থ হতে হবে। তুমি কি বুঝতে পারছো না তোমার বোনটার খুব কষ্ট হচ্ছে? এটুকু বলেই মেঘ চুপ হয়ে গেল। সবাই বুঝতে পারল মেঘ ঘুমিয়ে গেছে। সবার চোখ থেকে পানি পড়ছে। মেঘের কথাগুলো শুনে কেউ নিজেদের সামলাতে পারেননি। মোনা খান নিজের চোখের পানি মুছে মেঘের কপালে একটা চুমু খেয়ে আহানের দিকে তাকালো। তাকিয়েই অবাক হয়ে গেল আহান এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। চোখের পাপড়িগুলো ভেজা, ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। আহানকে শেষ কবে তিনি কাঁদতে দেখেছে তার মনে নেই। তার এই ছেলে সবসময়ই সিরিয়াস মুডে থাকে। সেই ছেলে আজকে একটা মেয়ের জন্য কাঁদছে, কথাটা ভাবতেই আরেক দফা অবাক হলেন তিনি। আহান ফোনটা কেটে হনহন করে ওটি থেকে বের হয়ে সোজা মীরা রহমানের সামনে গিয়ে দাঁড়ালো। ওর পিছনে পিছনে মোনা খান, রিয়া চৌধুরী এবং সজিত চৌধুরীও আসলেন। মীরা রহমান বসে বসে নিঃশব্দে কাঁদছিলেন। ওনারা সবাই বাহিরে বসে এতক্ষণ ফোনে মেঘের সব কথা শুনছিল। আহানকে দেখে মীরা রহমান উঠে দাঁড়ালো। আহান মীরা রহমানের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, মামনি, আই হোপ মেঘ এতক্ষণ যা বলেছে তোমরা সবটাই শুনেছ। আমি এটা জানতে চাই যে মেঘের এসব কথার মানে কি? আর মিহিরের এই অবস্থা কি করে হলো? মেঘ কেনই বা বলল যে সবাই ওকে বাজে কথা বলে অপবিয়ে বানিয়ে দিয়েছে? ওর জন্য তোমাদের অপমান সহ্য করতে হয়েছে? অ্যাকচুয়ালি ওর সাথে হয়েছেটা কি? মীরা রহমান সবার দিকে তাকিয়ে দেখলেন সবাই প্রশ্নসূচক দৃষ্টিতে ওনার দিকেই তাকিয়ে আছেন। উনি চোখের পানি মুছে লম্বা একটা শ্বাস নিলেন। তারপর এক এক করে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বললেন। মেঘের বিয়ে ভাঙা থেকে শুরু করে মিহিরের গুলি লাগা পর্যন্ত সব ঘটনা। সবাই সবটা শুনে বড়সড় ঝটকা খেল। মীরা রহমান কথাগুলো বলতে বলতে শব্দ করে কেঁদে দিলেন। এই মুহূর্তে মোনা খানের নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। নিজের সো কল ইগোর জন্য তার বোনটা সবার কাছে কতটা অপমানিত হয়েছে। শুধু তাই নয়, মেঘ আর মিহিরের এই অবস্থার জন্য কোনো না কোনো ভাবে ওনারাই দায়ী। যদি নিজের বোনের ছোট্ট ভুলটাকে যদি ক্ষমা করে দিতেন, তাহলে হয়তো আজকের দিনটা অন্য রকম হতো। হাসান চৌধুরী সাজিদ চৌধুরীরও একই কথা ভাবছেন। আহানের চোখ মুখ লাল হয়ে গেছে। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রেগে দাঁতে দাঁত চেপে আজম রহমান ও মীরা রহমানকে উদ্দেশ্য করে বলল, লাইক সিরিয়াসলি, আপনারা এইটুকু একটা পিচ্ছি মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলেন? আই কান্ট বিলিভ দিস। কতটুকু বয়স ওর? ডু হ্যাভ এ অ্যানি আইডিয়া আপনারা কি করতে যাচ্ছিলেন? আপনারা কেমন বাবা মা? আমি তো ভাবতেই পারছি না আজকের যুগে এসে আপনারা এরকম কাজ করেছেন। আহানের রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে এখানের সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। ও ওখানে আর 1 মিনিটও দাঁড়ালো না, হনহন করে হসপিটাল থেকে বাইরে বের হয়ে গেল। হাসপাতালের বেডের উপর একপাশে গুটি সুটি মেরে চোখ বন্ধ করে শুয়ে আছে মেঘ। তার পাশেই মিহির বেডের সাথে হেলান দিয়ে বসে এক হাত দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর হাত দিয়ে ফোন স্ক্রোল করছে। গুড ইভিনিং গাইস। খুব পরিচিত একটা কণ্ঠ শুনে ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো মিহির। তাকিয়েই মিহিরের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। দরজার সামনে আহান, আহির, হিয়ান, হিমা, রিয়ান দাঁড়িয়ে আছে। মিহির ঠোঁটে হাসি রেখেই বলল, গুড ইভিনিং হিমা আপু। হিমা কেবিনে ঢুকতে ঢুকতে বলল, এখন কেমন আছি? আপু, তুমি সারাদিন আমার সাথেই ছিলে, 3টার দিকে বাসায় গেছো। এখন মাই 7টা বাজে, এইটুকু সময়ের মধ্যে আমার কি হবে? এত চিন্তা কেন করো বলতো? তো আমার ভাইটা অসুস্থ, এত বড় একটা অপারেশন হয়েছে। আর আমার এইটুকু চিন্তা হবে না? মিহির অসহায় মুখ করে বলল, আপু, এটাকে চিন্তা করা বলে না, প্যাম্পার করা বলে। তোমরা সবাই মিলে যা শুরু করেছো তাতে আমার নিজেকে 2 বছরের বাচ্চা মনে হচ্ছে। মিহিরের কথা শুনে সবাই হেসে দিল। হিমা হাসতে হাসতে হাত দিয়ে মিহিরের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বল, আমার এই ভাইটাকে তো ছোট্টবেলায় একটু আদর করতে পারিনি, তাই একসাথে সব পুষিয়ে নিচ্ছি। বলেই মিহিরের বেডের পাশের চেয়ারের উপর বসল। কারো কথার শব্দ কানে আসতেই পিট পিট করে চোখ খুলল মেঘ। মিহির মাথায় হাত বুলিয়ে দেওয়ায় চোখটা একটু লেগে গিয়েছিল। ঘুমু ঘুমু চোখে সামনে তাকাতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। মুখের এক্সপ্রেশন এমন হয়ে গেল যেন কেউ ওকে করলার জুস খাইয়ে দিয়েছে।
মেঘদের বেডের পায়ের কাছের স্টানে উপরে দুই হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে আহান। এই একজনকে মেঘ একদম সহ্য করতে পারে না। গত 10 দিন ধরে ওর জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে। এই 10 দিনে আহান মেঘকে যতগুলো ধমক দিয়েছে তা এই 16 বছরে ওর মা বাবা ভাইও ওকে দেয়নি। দেখতে কি সুন্দর কিন্তু আস্ত একটা খচ্চর। 10 দিন আগে যখন মেঘের সেন্স এসেছিল তখন চোখ খুলে দ্বিতীয়বারের মতো আহানকে দেখেছিল। নিভু নিভু চোখে তাকিয়ে দেখেছিল তার বেডের পাশের টুলে বসে একটা ছেলে ফোন স্ক্রোল করছে। ছেলেটার গায়ের রং ফর্সা, ঠোঁট দুটো হালকা গোলাপি, মাথার সিল্কি চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ঘুম না হওয়ার জন্য এই অবস্থা। গায়ের অ্যাশ কালারের একটা টি শার্ট পরা। ফর্সা শরীরে অ্যাশ কালারের টি শার্টটা এই ছেলেটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ছেলেটাকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো ছেলেটার এই ক্লান্ত মুখটা দেখতে মেঘের ভীষণ ভালো লেগেছিল। তার লাইফে প্রথমবার সে কারো উপরে ক্রাশ খেয়েছিল। তারপর সুস্থ হওয়ার পর যখন ওদের দুই ভাইবোনকে আহানদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়, তখন ওরা ভীষণ রকমের শোকড হলেও পরে নিজেদের সামনে নিয়েছিল। ইতিমধ্যে ওদের সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ওরা মেঘদের সাথে এমন ব্যবহার করে যেন ওরা অনেক দিনের পরিচিত। এদের মধ্যে একমাই আহান সেই ব্যক্তি যে কথায় কথায় মেঘকে ধমক দেয়। প্রথমে ওকে দেখে মেঘ যে ক্রাশ খেয়েছিল তা এখন ধমক খেয়ে খেয়ে বাসে পরিণত হয়েছে। যাক, ঘুম কুমারীর ঘুম ভাঙল তাহলে। আহিরের কথায় ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো মেঘ। তাকিয়ে দেখল আহির তার পাশেই দাঁড়িয়ে আছে। মেঘ আহিরের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে বলল, গুড ইভিনিং ভাইয়া। আহিরও মুচকি হেসে বলল, গুড ইভিনিং মাই ক্লাউড। আহান মেঘের দিকে তাকিয়ে বলল, এই সন্ধ্যা বেলায় কেন ঘুমিয়েছিলে? এই অসময়ে কেউ ঘুমায়? সারাদিন অনিয়ম না করলে পেটের ভাত হজম হয় না, তাই না? মুহূর্তেই মেঘের হাসি গায়েব হয়ে গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, ব্যাস আসতে না আসতেই শুরু হয়ে গেল। চলতি ফিরতি ডিসিপ্লিনের ফ্যাক্টরি কোথাকার। কথাটা বিড়বিড় করে বললেও সবাই শুনতে পেল। সবাই হু হা করে হাসতে লাগল। আহান রাগী চোখে মেঘের তাকালো। আহান এভাবে তাকাতেই মেঘ ভয়ে চুপসে গেল। আহির আহানকে উদ্দেশ্য করে বলল, ভেরি ব্যাড ব্রো। আমার বোনের দিকে একদম রাগী চোখে তাকাবে না। রিয়ান সিরিয়াস হওয়ার ভান করে বলল, খবরদার আহান, আমার শালিকাকে একদম ভয় দেখাবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মিহির অভিযোগের স্বরে বলল, ব্রো তুমি ওদের কারো কথা শুনবে না। ও কাল রাত 4টা পর্যন্ত বসে বসে আমার ফোন দিয়ে গেমস খেলছে। বারবার বারণ করেছি কিন্তু আমার একটা কথাও শুনেনি। রাতে ঘুমাতে পারেনি, তাই এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিল। আমি বলেছিলাম তোমাকে বলে দেব, কিন্তু ও বলল ও নাকি তোমাকে ভয় পায় না। মেঘ কটমট করে মিহিরের দিকে তাকালো, কিন্তু মিহির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। আহান রাগী চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। আহানকে এভাবে তাকাতে দেখে মেঘের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। কয়েকটা শুকনো ঢোক গিলে শোয়া থেকে উঠে বসল। ও বুঝতে পারছে আজকে ওর কপালে শনি আছে। আহান খুব শান্ত কণ্ঠ মেঘকে বলল, মেঘ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হও, আমরা এখন বের হব। মেঘ কাপা কাপা গলায় বলল, কোথায়? শপিং মলে যাব। কেন? আহান ঝাঝালো কণ্ঠে বলল, ডান্স করতে। শপিং মলে মানুষ কেন যায়? অবভিয়াসলি শপিং করতে। তোমার আর মিহিরের জন্য রেগুলার প্রয়োজনীয় কিছু জিনিস কিনব। কিন্তু মা বাবাই সিলেট থেকে তো আমাদের প্রয়োজনীয় জিনিস পই সব নিয়ে এসেছে। সবকিছু নিয়ে আসলেও তোমার আর মিহিরের অল্প কিছু ড্রেস এনেছে। বাকিগুলো ওখানকার গরিবদের দিয়ে এসেছে। এতদিন তোমরা হাসপাতালের ড্রেস পরেছিলে। কালকে মিহিরের ডিসচার্জ হবে, তখন বাসায় গিয়ে কি পরবে? আর তোমার তো ডিসচার্জ অনেক আগেই হয়ে গেছে। তাও এখনো তুমি হসপিটালের ড্রেস পরেই আছো। এবার কি এগুলো বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান আছে? কিন্তু শাট আপ। কোনো কিন্তু না। আর একটা কথাও যদি বলো মাথায় তুলে একটা আছাড় মারব। একটা ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটার মধ্যে তোমার একটা ড্রেস আছে, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে এসো। মেঘ বুঝতে পারল ও যদি এখন আর কিছু বলে তাহলে আহান ওকে সত্যি সত্যি আছাড় মারবে। তাই শুকনো একটা ডোক গিলে ব্যাগটা নিয়ে সোজা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওকে এভাবে দৌড়ে যেতে দেখে সবাই উচ্চস্বরে হেসে উঠল। হাতে চিপস নিয়ে দরজা দিয়ে ঢুকছিল সারিকা সাইফা। হঠাৎ সাইফা দাঁড়িয়ে গেল। সাইফাকে এভাবে দাঁড়াতে দেখে সারিকা দাঁড়িয়ে ব্রু কুঁচকে বোনের দিকে তাকালো। সারিকা দেখল সাইফা একদৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে আছে।
সারিকা সাইফার দিকে তাকিয়ে ভ্রু নাচালো, যার মানে কি? সাইফা সারিকাকে ফিসফিস করে বলল, মিহির ভাইয়ার হাসিটা কি সুন্দর তাই না? দেখতেও পুরো চকলেটের মতো, ইচ্ছে করে খেয়ে ফেলি। ওনাকে দেখলেই আর হার্ট জোরে জোরে বিট করে। আমি তো ওনাকে প্রথম দিন দেখেই ক্রাশ খেয়েছিলাম। তারপর থেকে যতবার ওনাকে দেখেছি ততবার ক্রাশ খেয়েছি। তারপর মন খারাপ করে বলল, উনি তো আমার দিকে ফিরেও তাকান না। সারিকা হেসে দিয়ে বলল, তোর বাজে বকা বন্ধ হলে আমরা ভিতরে যাই। তুই দেখতে তো পেতির মতো, তাই ফিরেও তাকায় না। সাইফা রেগে বলল, তুই এটা ভুলে যাচ্ছিস আমরা দুজন একই রকম দেখতে। বড় একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে মেঘ, আহির, হিয়ান, সারিকা। সাইফা, হিমা, রিয়ান আসেনি, ওরা মিহিরের সাথে আছে। আহান পার্কিল্ডে গাড়ি পার্ক করতে গেছে। মেঘ বিরক্তিতে নাক মুখ কুঁচকে আছে। বাকিরাও প্রচণ্ড বিরক্ত হয়ে আছে আহানের উপর। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আহানের আসার কোনো নাম নেই। মেঘ বলল, একটা গাড়ি পার্কি করতে এতক্ষণ লাগে? গাড়ি পার্কি করতে গেছে নাকি প্লেন ল্যান্ড করতে গেছে সেটাই তো বুঝতে পারছি না। হিয়ান বলল, তোরা এখানে দাঁড়া, আমি গিয়ে দেখছি। মেঘ বিরক্তি নিয়ে বলল, কোনো দরকার নেই ভাইয়া। তারপর দেখব তুমিও তোমার ভাইয়ের মতো হাপিস হয়ে গেছ। পিছন থেকে আহান বলল, কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। সবাই ঘুরে পিছনে তাকালো। আহানের সাথে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আহানের বয়সী হবে, আর মেয়েটা আহানদের থেকে একটু ছোট হবে। সারিকা ভাবি বলে চিৎকার করে মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরল। আহির অবাক হয়ে বলল, তোমরা এখানে কিভাবে এলে? তোমরা তো এতদিন তোমাদের গ্রামের বাড়িতে ছিলে তাই না? মেঘ প্রশ্নসূচক দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রয়েছে। আহান সেটা বুঝতে পেরে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, মেঘ ও আমার আরেক ফ্রেন্ড অভি। আমাদের সাথে লন্ডনের একই ভার্সিটিতে পড়ে। মেয়েটাকে দেখিয়ে বলল, ও হলো আলিশা, অভির ছোট বোন। আর অভি আলিশা, ও হলো মেঘনা। অভি মুচকি হেসে মেঘনার দিকে হাত বাড়িয়ে বলল, হাই মেঘনা। মেঘ হ্যান্ডশেক করতে যাবে তার আগেই আহান অভির সাথে হ্যান্ডশেক করল। ঘটনার আকস্মিকতায় অভি আহমক হয়ে গেল। আহান অভির দিকে চোখ গরম করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হাই হ্যালো পরেও করা যাবে, এখন ভিতরে যাওয়া যাক। আহানের এরকম কাণ্ডে সবাই মুখ টিপে হাসছে। মেঘ অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা অন্য দিক ঘোরানোর জন্য আলিশা এসে মেঘকে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছো মেঘনা? আলহামদুলিল্লাহ ভালো আপু। আপনি কেমন আছেন? ওদের কথার মাঝে সারিকা মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘা আপুই আলিশা আপুর কিন্তু আরেকটা পরিচয় আছে। আপু আমাদের উডবি ভাবি হয়। আমরা সবাই আপুকে ভাবি বলে ডাকি। মেঘ ঠোঁটটা গোল করে বলল, ও তার জন্য তুমি আপুকে তখন ভাবি বলছিলে? আমি ভাবছি তুমি মজা করছো। আহির এসে আলিশার কাঁধে এক হাত রেখে বলল, মজা কেন করবে? ও আমার একমাত্র ভবিষ্যৎ বউ। তারপর আলিশার দিকে তাকিয়ে বলল, তুমি তো আমায় বলেই গেছো বেবি। আমাকে রেখে 15 দিন একা একা দাদুর বাড়ি থেকে ঘুরে এলে, তুমি কি নিষ্ঠুর? মেঘের চোখ বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আহির ভাইয়া আপু তোর উডবি ওয়াইফ? মেঘের এরকম চেহারা দেখে সবাই হেসে দিল। হিয়ান এসে আহিরের কান টেনে দিয়ে বলল, তুই শেষ পর্যন্ত আমার বউ নিয়ে টানাটানি শুরু করলি। তোর লজ্জা করে না বড় ভাইয়ের বউকে নিজের বউ বলতে? আহ ভাই লাগছে তো। পাবলিক প্লেসে এভাবে কান ধরে টানাটানি করো না প্লিজ। আমার মান সম্মানের ফালুদা হয়ে যাবে। হিয়ান আহিরের কান ছেড়ে দিল। আহির মুখটাকে পেঁচার মতো বানিয়ে এক হাত দিয়ে নিজের কান ডলছে। মেঘ বুঝল আলিশা হিয়ানের উডবি ওয়াইফ। আলিশা মুচকি হেসে মেঘকে বলল, ননদিনী তুমি কিছু মনে করো না। আসলে আমি আর আহির একই কলেজে পড়ি। আমি ওর এক ব্যাচ সিনিয়র, কিন্তু আমরা খুব ভালো বন্ধু। তাই আমরা মাঝে মাঝে এরকম মজা করি। মেঘ কিছুই বলল না, শুধুই হাসল। এদের সবাইকে মেঘের ভীষণ ভালো লাগে। সবাই কত ফ্রি, সবাই মাইন্ডের। একে অপরের সাথে কত সুন্দরভাবে কথা বলে কেয়ার করে। এটা ওর আরেকটা ফ্যামিলি। এখন থেকে এদের সাথে থাকবে ভাবতেই ওর খুশি খুশি লাগে। এতদিন তো জানতই না ওর এত সুন্দর একটা পরিবার আছে। রাত 11টার দিকে ওরা শপিং মল থেকে বের হলো। টানা 3 ঘন্টা সবাই শপিং করেছে। সবার চোখে মুখে ক্লান্তির ছাপ। সবাই নিজেদের জন্য টুকিটাকি শপিং করেছে। মাঝখানে সবাই ছোট একটা ব্রেক নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করেছে। বলা বাহুল্য মেঘ আর মিহিরের জন্য সবাই মিলে পুরো দোকান তুলে নিয়ে আসছে।
এক একজন এক একটা ড্রেস পছন্দ করছে। আহানি মেঘের বেশিরভাগ ড্রেস পছন্দ করেছে। মেঘ শুধু বসে বসে সবার পাগলামো দেখেছে। ও বলেছিল এখন এতগুলো ড্রেস লাগবে না, পরে এসে আবার নিয়ে যাবে। কিন্তু আহানের এক ধমক খেয়ে আর কিছু বলার সাহস হয়নি। ইতিমধ্যে অভি আর আলিশার সাথেও মেঘের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওদের সবার শপিং এর বিল আহানি দিয়েছে। বাইরে এসে অভি আর আলিশা গাড়িতে উঠল। ওরা সবাইকে বাই বলে ওদের গাড়ি নিয়ে চলে গেল। আহান পার্কিল থেকে গাড়ি নিয়ে এলো। তারপর গাড়ি থেকে নেমে হিয়ানকে বলল, আমি ড্রাইভারকে ফোন দিয়েছিলাম, কাছাকাছি আছে। তুই আহির সারিকা সেই গাড়িতে করে বাড়িতে চলে যা। আমি মেঘকে হসপিটালে দিয়ে আসছি। ওদের কথার মাঝে ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। হিয়ান ওকে বাই বলে আহির আর সারিকাকে নিয়ে সেই গাড়িতে চলে গেল। আহান মেঘের হাত থেকে ব্যাগগুলো নিয়ে গাড়ির পিছনের সিটে রেখে ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা খুলে মেঘকে বসতে বলল। মেঘও আর কিছু না বলে ভালো মেয়ের মতো চুপচাপ গিয়ে বসল। আহান দরজা আটকে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগল। কিছু দূর আসার পর মেঘ বলল, এটা তো হাসপাতালে যাওয়ার রাস্তা না। আমরা আসার সময় তো অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। স্বাভাবিকভাবেই বলল, এখন অনেক রাত হয়ে গেছে, ওই রোড দিয়ে গেলে অনেক লেট হবে। তাই শর্টকাট দিয়ে যাচ্ছি। মেঘ আর কিছু বলল না। অনেক ক্লান্ত লাগছে তাই সিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। আহান একবার আর চোখে মেঘের দিকে তাকিয়ে গাড়ি ড্রাইভ করাই মনোযোগ দিল। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব ৭। মেঘ আর কিছু বলল না। অনেক ক্লান্ত লাগছে তাই সিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। আহান একবার আর চোখে মেঘের দিকে তাকিয়ে গাড়ি ড্রাইভ করাই মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘদের গাড়ি গন্তব্যে পৌঁছে গেল। গাড়ি থেমে যাওয়ায় মেঘ চোখ খুলে তাকালো। আহান মেঘকে বলল, আমরা পৌঁছে গেছি। মেঘ মাথা তুলে সোজা হয়ে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। আর তাকিয়েই 440 ভোল্টের শক খেল। আহান বলল, নামো, আমরা এসে গেছি। মেঘ চিল্লিয়ে বলল, এসে গেছি মানে কি? এটা তো হসপিটাল না। দেখে তো কারো বাসা মনে হচ্ছে। আহান সিটবেল্ট খুলে গাড়ি থেকে নেমে মেঘের পাশের দরজা খুলে বলল, এটা আমাদের বাসা। আজকে রাতে তুমি এখানেই থাকবে। কালকে খুব সকালে আমরা গিয়ে মিহিরকে রিলিজ করিয়ে আনব। এখন গাড়ি থেকে নামো। না, আমি রাতে এখানে থাকব না। আমি এখনই হসপিটালে যাব। আহান শক্ত কণ্ঠে বলল, মেঘ, তোমাকে আমি গাড়ি থেকে নামতে বলছি। এক্ষুনি গাড়ি থেকে নামো, না হয় খুব খারাপ হয়ে যাবে। মেঘ রেগে চিল্লিয়ে বলল, বললাম তো আমি হসপিটালে যাব। আহান আরো জোরে চিল্লিয়ে বলল, শেষবারের মতো বলছি মেঘ, গাড়ি থেকে নামো। তুমি এখন আমাদের বাড়িতে যাবে। মেঘ নামল না। ওভাবেই চুপ করে বসে রইল। ওর চোখে পানি চিকচিক করছে, ভীষণ কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? শুধু কথায় কথায় রাগ দেখায়, ধমক দেয়। বুঝতে পারে না যে মেঘ তাকে ভীষণ ভয় পায়। আহান কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রইল। তারপর বাঁকা একটা হাসি দিয়ে মেঘকে কোলে তুলে নিল। হঠাৎ এমন হওয়ায় মেঘ হকচকিয়ে উঠল। চোখ বড় বড় করে আহানের দিকে তাকিয়ে বলল, কি করছেন নামানামকে? কেউ দেখলে কি ভাববে? আহান শয়তানি হাসি দিয়ে বলল, এতক্ষণ ভালো করে বলেছিলাম, শুনলে না? তোমাকে তো ভালোভাবে বললে তুমি বুঝতেই পারো না। তোমাকে তো সবকিছুতে তেরামি করতেই হবে। মেঘ ছটফট করতে করতে বলল, ভাইয়া আমাকে নামান প্লিজ। আমি নিজেই পায়ে হেঁটে ভিতরে যাচ্ছি। কিন্তু আহান মেঘের কোনো কথাই শুনল না ও মেঘকে কোলে নিয়েই সামনে এগোতে লাগল। মেঘ হাত পা ছোড়াছুড়ি করছে। আহানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ও ওর মতোই হাঁটতে লাগল। আহানকে এভাবে একটা মেয়েকে কোলে করে নিয়ে আসতে দেখে গার্ডদের চোখ বড় বড় হয়ে গেল। যে ছেলে ঠিকভাবে মেয়েদের সাথে কথা বলে না, সে একটা মেয়েকে কোলে করে নিয়ে আসছে। এটা যেন রাতের আকাশে সূর্য দেখার মতো ঘটনা। একজন গার্ড এগিয়ে এসে আহানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, এনি প্রবলেম স্যার? আহান স্বাভাবিকভাবেই বলল, নো প্রবলেম। আপনি একটা কাজ করুন, গাড়ির পিছনে কিছু ব্যাগ রাখা আছে, গাড়িটা পার্ক করে ব্যাগগুলো ভিতরে নিয়ে আসুন। গার্ডও ওকে স্যার বলে গাড়ির দিকে চলে গেল। আহান আবার সামনের দিকে হাঁটা শুরু করল। আহানদের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছিলেন আসিফ খান, মোনা খান, মীরা রহমান, আজম রহমান। শিহাব রহমান আর সাথী রহমান সিলেট চলে গেছেন। 5 দিন আগে আজম রহমান,
মীরা রহমান, শিহাব রহমান, সাথী রহমান সিলেট গিয়েছিল। ওখানের সবকিছু গুছিয়ে মীরা রহমানদের বাকি জিনিস বয়ে নিয়ে মীরা রহমান আর আজম রহমান 2 দিন পরই ঢাকা এসে পড়েছিলেন বরাবরের জন্য। শিহাব রহমানের জরুরি কাজ থাকায় শিহাব রহমান আর সাথী রহমান আসতে পারেননি। বলেছেন পরে এসে আবার সবার সাথে দেখা করে যাবেন। মীরা রহমানদের আনা জিনিস বয়ে সব ওনাদের নতুন বাড়িতে শিফট করা হয়ে গেছে। কালকে মিহিরকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে ওনারা সবাই ওই বাড়িতে যাবেন। চায়ে চুমুক দিয়ে মোনা খান বলল, আহান তো বলল মেঘকে নিয়ে আসছে। 11:30 বাজে এখনো আসলো না কেন? তাহলে কি মেঘকে রাজি করাতে পারেনি? আসিফ খান মুচকি হেসে বলল, তুমি তোমার ছেলেকে চেনো মোনা, যখন একবার বলেছে মেঘকে নিয়ে আসবে তখন যেভাবেই হোক নিয়ে আসবে। আজম রহমান আসিফ খানকে উদ্দেশ্য করে বলল, তুই আমার মেয়েকে চিনিস না। ওকে যতটা ভদ্র দেখতে তার থেকে 2 গুণ ঘ্যারত্তারা। বিশেষ করে যাকে ও পছন্দ করে না তার কথা জীবনেও শুনবে না। তাই আহানের কথা না শোনারই চান্স কম। আসিফ খান একটু ভাব নিয়ে বলল, দেখা যাক কি হয়। মোনা খান উদাস গলায় বললেন, আহান যদি মেঘকে নিয়ে আসতে পারে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আজ 12 দিন যাবত মেয়েটা হসপিটালে আছে। মেঘ তো মিহিরের অপারেশনের 2 পরই ঠিক হয়ে গিয়েছিল। আর এই 10 দিন নিজের হাতে মিহিরের সেবা করেছে। মিহিরকে খাবার খাওয়ানো থেকে শুরু করে ওর ঔষধ খাওয়ানো সব নিজের হাতে করেছে। ভাইকে ছেড়ে কোথাও একটুর জন্যও বের হয়নি। সারা রাত জেগে মিহিরের খেয়াল রেখেছে, একটুর জন্যও ঘুমায়নি। যদি রায় মিহিরের কষ্ট হয় আরও যদি ঘুম থেকে উঠতে না পারে সেই জন্য। কথাটা বলেই মোনা খান একটা দীর্ঘশ্বাস ফেলল। ওনাদের কথার মাঝে কলিং বেল বেজে উঠল। ওনারা সবাই দরজার দিকে তাকালেন। মীরা রহমান বলল, ওই তো ওরা মনে হয় এসে গেছে। একজন মহিলা রসাভেন্ট গিয়ে দরজা খুলে দিল। আহান মেঘকে নিয়ে বাসার ভিতরে ঢুকল। মোনা খান, মীরা রহমান, আসিফ খান, আজম রহমান বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ওনারা সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন আহানের দিকে। মেঘ রেগে হাত পা ছোড়াছুড়ি তো করছেই, সাথে আহানকে কিল ঘুষিও দিচ্ছে। আর আহান কিচ্ছু বলছে না, চুপচাপ সব সহ্য করছে। রসাভেন্টরাও সবাই চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। আহান সোফার কাছে এসে মেঘকে ধরাম করে সোফায় ফেলে দিল। মেঘ আহ বলে জোরে একটা চিৎকার দিয়ে বলল, ও মা, আমার কোমরটা ভেঙে গেল। ইউ ইডিয়েট, ননসেন্স, ম্যানারলেস, এত জোরে কাউকে ফেলে। কথাগুলো বলেই মেঘ জিভ কাটল। এতক্ষণে হোশ এলো ও কাকে কি বলছে। মেঘ ভীতু চোখে আহানের দিকে তাকালো। আহান রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। মেঘ মুখটা কাচুমাচু করে ফেলল। মীরা রহমান, আজম রহমান, মোনা খান, আসিফ খান বুঝতে পারল আহান মেঘকে জোর করে এখানে নিয়ে এসছে। বাইরের সেই গার্ডটা ব্যাগগুলো হাতে নিয়ে বাসার ভিতরে ঢুকে আহানকে উদ্দেশ্য করে বলল, স্যার এগুলো কোথায় রাখব? আহান বলল, উপরে গিয়ে আহিরের পাশের রুমটায় রেখে এসো। গার্ডটা ব্যাগগুলো নিয়ে উপরে চলে গেল। মীরা রহমান অবাক হয়ে জিজ্ঞেস করল, আহান এই এতগুলো ব্যাগ কিসের? এগুলোতে মেঘ আর মিহিরের কিছু ড্রেস আছে। মীরা রহমান অবাক গলায় প্রশ্ন করলেন, তোমরা শপিং এ গিয়েছিলে, আমাদের বলনি কেন? আর একসঙ্গে এতগুলো ড্রেস কিনে টাকা নষ্ট করার কোনো মানে হয়? আমি পরে ওদের আস্তে আস্তে কিনে দিতাম। মামনি, এই ড্রেসগুলো আমি আমার ভাই বোনদের কিনে দিয়েছি, তাই টাকা নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমার ভালো লাগলে তুমি আবার ওদের নতুন ড্রেস কিনে দিও। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। এখন আমার অনেক টায়ার্ড লাগছে। আমি একটু রেস্ট নেব। মোনা খান আহানের সামনে এসে জিজ্ঞেস করল, ডিনার করবে না? না, করব না। শপিং করার মাঝে শপিং মলের একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই ডিনার করে আসছি। কথাগুলো বলেই আহান সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। ফোনের অ্যালার্মের কর্কশ শব্দে ঘুমের ঘোরে চোখ মুখ কুঁচকে ফেলল মেঘ। মুখ দিয়ে বিরক্তিকর একটা চ শব্দ উচ্চারণ করে পাশে থাকা একটা বালিশ নিয়ে কানের উপরে চেপে ধরল। কিন্তু অ্যালার্ম কিছুতেই থামছে না। তাই মেঘ আর কোনো উপার না পেয়ে জোরে মাম্মাম বলে চিৎকার দিল। ওর চিৎকার শুনে মোনা খান, আসিফ খান, মীরা রহমান, আজম রহমান, আহান সবাই দৌড়ে মেঘের রুমে এলো। দরজা হালকা করে লাগানো ছিল, তাই কারো আসতে কোনো সমস্যা হলো না। এসে দেখল মেঘ গুটিসুটি মেরে কানের উপর বালিশ চেপে ধরে শুয়ে আছে। মেঘকে এভাবে দেখে ওনারা সবাই ভয় পেয়ে গেলেন। মীরা রহমান হন্তদন্ত হয়ে মেঘের কাছে গিয়ে মেঘকে জিজ্ঞেস করল, কি হলো মেঘ, এভাবে চেঁচাচ্ছ কেন? ভয় পেয়েছ মা?
মেঘ ওর বেডের পাশের টেবিলে থাকা নিজের ফোনটাকে দেখিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, মাম্মাম এই স্টুপিড এলার্মটাকে বন্ধ করো প্লিজ, আমি ঘুমাতে পারছি না। আসিফ খান, মোনা খান, আহান হতবম্ব হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। মীরা রহমান রেগে বলল, মেঘ, তোমাকে ঠাটিয়ে একটা চড় মারব। অসভ্য মেয়ে কোথাকার, এজন্য এত জোরে কেউ চিৎকার করে? মাম্মাম, চড়টা পড়ে মেরো। আগে ওটাকে বন্ধ করো, আমি ঘুমাবো। আহান রেগে গিয়ে বলল, পড়াচ্ছি আমি তোমাকে ঘুম। বলে মেঘের কাছে গিয়ে ওকে এক জটকায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে ধরাম করে মেঘকে বাথটবের ভিতরের পানিতে ফেলে দিল। মেঘ আ আ বলে জোরে একটা চিৎকার দিল। আহানের এমন কাণ্ডে মীরা রহমান এবং আজম রহমান শোকড হয়ে দাঁড়িয়ে আছে। আসিফ খান আর মোনা খান মুখ টিপে হাসছে। মেঘ রেগে বলল, হোয়াট দ্য হেল? কোন ছাগল আমায় পানিতে ফে? মেঘ কথাটা শেষ করতে পারল না, তার আগেই আহান ধমক দিয়ে বলল, আর একটাও যদি উদ্ভট কথা বলো তাহলে মেরে তোমার দাঁত ভেঙে দেব। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হও, না হলে তোমাকে রেখেই আমি হসপিটালে চলে যাব। বলেই আহান হনহন করে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। ওর পিছনে পিছনে বাকিরাও বের হয়ে গেল। আহান নিজের রুমে ঢুকতে ঢুকতে মোনা খানকে উদ্দেশ্য করে বলল, মা, আমার জন্য এক্ষুনি রুমে 1 মগ কফি পাঠিয়ে দেও। বলেই রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তারপর ধূপ করে গিয়ে খাটের উপর বসে পড়ল। তখন মেঘ ওভাবে চিৎকার দেওয়ায় আহান প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল হয়তো পড়ে টরে গেছে। কিন্তু গিয়ে যখন শুনল আলার্ম বন্ধ করার জন্য ওভাবে চিৎকার করেছে, তখন ইচ্ছে করছিল মাথায় তুলে একটা আছাড় মারতে। কারো দরজায় নক করার শব্দে ওর ভাবনায় ছেদ পড়ে। আহান গিয়ে দরজা খুলে দেয়। একজন সার্ভেন্ট ভিতরে এসে কফি রেখে চলে যায়। ও দরজাটা আটকে দিয়ে কফি মগ নিয়ে ব্যালকনিতে চলে যায়। মেঘ শাওয়ার নিয়ে বের হয়ে খাটের উপর বসে চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে অন করল, দেখল মাই সকাল 7টা বাজে। মেঘের এবার ভীষণ রাগ হলো। এই সকাল 7টার সময় এই স্টুপিড ফোনটার জন্য ওকে শাওয়ার নিতে হলো। ইচ্ছে করছে একটা আছাড় মেরে ভেঙে ফেলতে। পরক্ষণেই আবার মনে মনে বলল, না না, ফোনটা ভাঙা যাবে না। মায়ে 2 মাস হলো কিনেছি এই 1000 টাকার ফোন, যদি ভেঙে ফেলি তাহলে মাম্মাম আমাকে মেরে এই টুকরা বানাবে। তাছাড়া আমার ফোনের তো কোনো দোষ নেই, এলার্মটা তো আমি দিয়েছিলাম। কিসের জন্য যে সকাল 6টার এলার্ম দিতে গেলাম? তারপর আবার ভাবল, আজব, আমার ফোন, আমার এলার্ম, আমি যা খুশি করব তার জন্য আমাকে পানিতে ফেলে দিতে হবে। সব দোষ ওই ডিসিপ্লিনের ড্রামের, ওর জন্য আমার সাধের ঘুমটা নষ্ট হয়ে গেল। এসব ভাবছিল তখনই মেঘের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল হিমা আপি লেখা। মেঘ ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে হিমা বলল, গুড মর্নিং বনু। রাতে ঘুম কেমন হলো? এবার যেন মেঘের দুঃখটা আরো বেড়ে গেল। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল, ব্যাড মর্নিং আপি। কেন সোনা, ব্যাড মর্নিং কেন? কাঁদছিস কেন, কিছু কি হয়েছে? মেঘ ন্যাকা কান্না করে এতক্ষণ যা যা হয়েছে সবটা বলল। সবটা শুনে হিমা, হিয়ান, রিয়ান, আহির, মিহির, সারিকা, সাইফা সবাই হু হা করে হেসে দিল। আসলে হিমা এতক্ষণ ফোন লাউড দিয়ে কথা বলছিল, তাই ওরা সবাই সবটা শুনতে পেয়েছে। মেঘ রেগে গিয়ে বলল, ওই খচ্চরটা আমকে পানিতে ফেলে দিল আর তোমরা সবাই হাসছ। বাই দা ওয়ে, তোমরা সবাই হসপিটালে, তার মানে তোমরা কাল রাতে কেউ বাসায় যাওনি। সবাই সারা রাত হসপিটালেই ছিলে। মেঘের মনটা এবার আরো খারাপ হয়ে গেল। তাই আর কিছু না বলে ফোনটা কেটে দিল। মাথার তোয়ালেটা খাটের উপর রেখে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়েই ওর কালো আধার নামা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মেঘ দৌড়ে রুমের মধ্যে এলো, তারপর গায়ে ওড়না জড়িয়ে হাতে ফোনটা নিয়ে এক দৌড়ে নিচে চলে গেল। সিঁড়ি দিয়ে এভাবে মেঘকে দৌড়ে নামতে দেখে মোনা খানা জিজ্ঞেস করল, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? বাইরে গার্ডেনে এরিয়ায় যাচ্ছি। তো এভাবে দৌড়ানোর কি আছে, আসতে যা, পড়ে গেলে ব্যথা পাবি। মেঘ পড়ব না বলে এক দৌড় দিয়ে বাইরে চলে গেল। মেঘ বাইরে এসে ভীষণ অবাক হয়ে গেল। এই বাড়ির বাইরের দিকটা অনেক সুন্দর করে সাজানো। মেঘের মনে হচ্ছে মেঘ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, তাই সিউর হওয়ার জন্য মেঘ নিজের হাতে একটা জোরে চিমটি কাটল। নিজে চিমটি কেটে আবার নিজেই আহ বলে মৃদু চিৎকার দিল। মেঘ পুরো বাড়িটা ভালো করে দেখতে লাগলো। বাড়িটা 3 তলার, পুরোটা সাদা রং করা। বাসা থেকে গেট পর্যন্ত সোজা একটা রাস্তা গেছে। রাস্তার 2 পাশে কমলা আর হলুদ রঙের গাঁদা ফুল গাছ লাগানো। গাছগুলো একদম এক সমান করে কাটা। রাস্তাটার এক পাশে বেশ বড়সড় একটা সুইমিং পুল।
পুলের পাশে 3টা গোল টেবিল, প্রত্যেকটা টেবিলে 5টা করে চেয়ার রাখা। 6 জন কালো ড্রেস পরা গার্ড বন্দুক হাতে নিয়ে সেখানে বসে আছে। রাস্তার আরেক পাশে একটা বাস্কেটবলের মাঠ। তার থেকে একটু দূরে একটা সার্ভেন্ট কোয়ার্টার, সেটাও সাদা রঙের। বাড়ির পিছনের দিকে ছোট একটা গ্যারেজ যেখানে 2টা বাইক আর 3টা প্রাইভেট কার পার্ক করা। গ্যারেজের পাশে ছোট্ট একটা ফুলের বাগান, সেখানে কয়েক ধরনের ফুল আছে, বেশিরভাগই গোলাপ ফুলের গাছ। আহান ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখল মেঘ নিচে দাঁড়িয়ে আছে। কালো রঙের একটা লিলেনের গাউন আর হোয়াইট কালারের লেগিংস পরা, সাথে হোয়াইট কালারের ওড়না গলায় রাউন্ড করে ঝুলিয়ে রেখেছে। ভেজা চুলগুলো ছেড়ে রাখার কারণে কোমর পর্যন্ত এসে পড়েছে। সামনের ছোট চুলগুলো বারবার হাত দিয়ে কানের পিছনে গুজে দিচ্ছে। ভেজা চুলে মেঘকে অসম্ভব স্নিগ্ধ লাগছে। আহান মুগ্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে বলল, মেঘের পরি বারবার এভাবে কেন আমার সামনে আসো বলো তো? তোমাকে দেখলেই আমার সবটা এলোমেলো হয়ে যায়। নিজেকে কেমন পাগল পাগল লাগে। তোমাকে খুব করে কাছে পেতে ইচ্ছে করে। তুমি জানো আমি নিজেকে কত কষ্টে সামলে রাখি। প্লিজ আমাকে এভাবে তোমার প্রতি ফুটবল করে দিও না। তাহলে তোমাকে ছেড়ে থাকা আমার জন্য অসম্ভব হয়ে যাবে। আহান কফি মগটা ব্যালকনিতে রেখে রুমে গেল। রুম থেকে ওর ক্যামেরাটা নিয়ে আবার ফিরে এলো। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের ছবি তুলতে লাগলো। মেঘ হেঁটে হেঁটে সবকিছু ঘুরে দেখছিল, তখনই দেখল ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 8। আহান কফি মগটা ব্যালকনিতে রেখে রুমে গেল। রুম থেকে ওর ক্যামেরাটা নিয়ে আবার ফিরে এলো। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের ছবি তুলতে লাগলো। মেঘ হেঁটে হেঁটে সবকিছু ঘুরে দেখছিল, তখনই দেখল একজন 45-46 বছর বয়সের লোক রাস্তার দুই পাশের ফুল গাছে পানি দিচ্ছে। মেঘ দৌড়ে তার কাছে গিয়ে মৃদু হেসে বলল, গুড মর্নিং আঙ্কেল। কি করছেন? লোকটি মুচকি হেসে জবাব দিল, ভেরি গুড মর্নিং ম্যাম। এই তো ফুল গাছে পানি দিচ্ছি। আমিও ফুল গাছে পানি দেব। না না ম্যাম, কেউ আপনাকে কাজ করতে দেখলে আমার চাকরি চলে যাবে। মেঘ এবার একটু রাগ দেখিয়ে বলল, কি তখন থেকে ম্যাম ম্যাম করছো? আমার নাম তাসনুবা সাজ মেঘনা। সবাই মেঘ বলে ডাকে। তুমিও মেঘ বলে ডাকবে। কি বলছেন ম্যাম? আমি আপনাকে কিভাবে নাম ধরে ডাকব? মেঘ হাসি মুখে বলল, যেভাবে সবাই ডাকে সেভাবে ডাকবে। আপনি করে কেন বলছো? তুমি করে বলবে। লোকটি একটু ভীত গলায় বলল, আপনাকে যদি নাম ধরে ডাকি আর সেটা যদি কেউ শুনতে পায় তাহলে সবাই রাগ করবে। আমার চাকরিটাও চলে যাবে। কেউ কিচ্ছু বলবে না। তোমার চাকরিও যাবে না, আমি তো আছি। জানো আমাদের আগের বাড়িতে যারা কাজ করত তারা তো সবাই আমাকে ছোট মা বলে ডাকত। তারপর মেঘ একটু আহ্লাদি গলায় বলল, আঙ্কেল আমি তো তোমার মেয়েরই মতো। আমাকে নাম ধরে ডেকো প্লিজ প্লিজ। লোকটি কতক্ষণ চুপ থেকে এরপর বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে নাম ধরে ডাকতে পারবো না। আমিও বরং তোমাকে ছোট মা বলে ডাকব। মেঘ খুশিতে লাফিয়ে উঠে বলল, ওকে, তাহলে এবার আমি গাছে পানি দেই। বলেই লোকটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত থেকে পানির পাইপটা নিয়ে গাছে পানি দেওয়া শুরু করল। লোকটি বারবার বারণ করল, কিন্তু কে শোনে কার কথা। মেঘ তার মতো পানি দিয়েই যাচ্ছে। মেঘের এরকম বাচ্চামো দেখে আহান মুচকি মুচকি হাসছে। এতক্ষণ মেঘ ওই লোকটাকে যা যা বলেছে আহান সবটা শুনেছে। সে মনে মনে বলল, তোমার নাম যেমন মেঘ, তেমনি তোমার মনটাও মেঘের মতো স্বচ্ছ, স্নিগ্ধ, পবিত্র। সারা জীবন এমনই থেকো। তারপর একটা তৃপ্তির হাসি দিয়ে আবার ছবি তোলায় মনোযোগ দিল। 9টার দিকে ব্রেকফাস্ট করে আহান আর মেঘ হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বড়রা সবাই সরাসরি মেঘদের নিউ বাড়িতে চলে যাবে। আর ছোটরা সবাই মিহিরকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে একসাথে চলে যাবে। কিছুক্ষণ পরই মেঘ আর আহান হসপিটালে পৌঁছে গেল। ওখানে গিয়ে দেখল অভি আর আলিশাও এসেছে। আহান আর মেঘ সবার সাথে কিছুক্ষণ কথা বলল। তারপর আহান হিয়ানকে নিয়ে রিসিপশনে গিয়ে সব ফর্মালিটিজ শেষ করে সব কিছু গুছিয়ে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে ওঠার আগে আহান দোকানে গিয়ে সবার জন্য বেশি করে চকলেট, চিপস, আইসক্রিম কিনে নিল। ওরা এতজন তাই দুটো গাড়ি লেগেছে। প্রথম গাড়িতে হিয়ান, আলিশা, রিয়ান, হিমা উঠল। হিয়ান গাড়ি ড্রাইভ করছে আর আলিশা তার পাশে বসেছে। পিছনে রিয়ান এবং হিমা বসেছে। আর অন্য গাড়িতে মেঘ, মিহির, আহান, আহির,
সারিকা, সাইফা, অভি বসেছে। আহান ড্রাইভিং করছে, তার পাশের সিটে অভি বসেছে। তাদের পিছনের সিটে সারিকা, সাইফা আর মেঘ বসেছে। আর ওদের পিছনের সিটে মিহির এবং আহির বসেছে। কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই মেঘদের বাড়ির গেটের সামনে এসে পৌঁছে গেল। একজন দারোয়ান এসে গেট খুলে দিল। গেট দিয়ে ঢোকার সময় সবাই দেখল গেটের উপরের নেইম প্লেটে বড় বড় করে মেঘ নীল লেখা। মেঘ নেইম প্লেটটা দেখে ভীষণ খুশি হল। গাড়ি ভেতরে এসে বাসার সামনে দাঁড়ালো। একে একে সবাই গাড়ি থেকে নামল। এই বাড়িটা 6 তলার। হোয়াইট এবং ব্লু কালারের মিক্স কম্বিনেশন করা। বাসার নিচ তলার একপাশে সিঁড়ি এবং তার পাশেই একটা লিফট। আর বাকিটা পুরোটা কার পার্কিং জোন। বাসা থেকে গেট পর্যন্ত মাঝ বরাবর একটা পাকা রাস্তা গেছে। রাস্তার একপাশে মিডিয়াম সাইজের একটা ক্রিম ঝর্ণা। আরেক পাশ পুরোটা খালি। কিন্তু মেঘের মন খারাপ হয়ে গেল এটা দেখে যে পুরো বাড়িতে একটাও ফুলের গাছ নেই। মিহির তাকিয়ে দেখল মেঘ মুখ ফুলিয়ে রয়েছে, তাই সে মেঘকে জিজ্ঞেস করল, মেঘ মন খারাপ কেন? নিউ বাড়ি পছন্দ হয়নি? মেঘ মুখটা ভার করে বলল, বাড়ি পছন্দ হয়েছে, কিন্তু বাবাই আমার জন্য একটা ফুলের গাছও লাগায়নি। মিহির কিছু বলতে যাবে তার আগেই আহান বলল, কে বলছে লাগায়নি? ছাদের চারপাশে তোমার সব পছন্দের ফুল গাছ লাগানো হয়েছে। তাছাড়া তোমার রুমের ব্যালকনিতে 5 রঙের 5টি গোলাপ গাছ লাগানো হয়েছে। মেঘ খুশি হয়ে বলল, সত্যি? আহান মৃদু হেসে বলল, হুম। মেঘ আহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিন্তু এসব আপনি কিভাবে জানলেন? কারণ সিলেট থেকে যেদিন তোমাদের বাকি জিনিসপত্র নিয়ে এসেছিল, সেদিন আমি আর হিয়ান এই বাড়িতে এসেছিলাম। তারপর আঙ্কেল বলেছিল তোমার কি কি ফুল গাছ পছন্দ। পরে আমরা দুজনে গিয়ে ফুলগাছগুলো নিয়ে আসি। মেঘ ওর ঠোঁট দুটো গোল করে বলল, ও। হিয়ান হালকা রাগ দেখিয়ে বলল, স্যার ম্যাম, আপনাদের কথা বলা শেষ হলে আমরা ভিতরে যেতে পারি? মেঘ একটু ভাব নিয়ে বলল, শিওর মি হিয়ান। সবাই মেঘের কথা শুনে ফিক করে হেসে দিল। দুপুরে লাঞ্চ করার পর মেঘরা সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আইসক্রিম খাচ্ছিল। ওরা ছোটরা সবাই একসঙ্গে লাঞ্চ করে নিয়েছে। এখন বড়রা সবাই লাঞ্চও করছে। এই বাসার ড্রয়িং রুম আর ডাইনিং রুম পাশাপাশি। ওরা আইসক্রিম খেতে খেতে সবাই টুকিটাকি কথা বলছিল। তখনই হঠাৎ আহির মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, ওয়াও মেঘ, তোর চোখের মণি তো একদম সাদা কালারের। কই, এতদিন তো খেয়াল করিনি। আহিরের কথা শুনে সবাই মেঘের চোখের দিকে তাকালো। দেখল সত্যিই মেঘের চোখের মণি সাদা কালারের। এতদিন কেউ সেভাবে খেয়াল করেনি, তাই হয়তো বুঝতে পারেনি। মেঘ সবাইকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। ওর মনে পড়ল ও এখানে আসার পর তো চশমা পরতেই ভুলে গেছে। সেদিন যেখানে মিহিরের গুলি লেগেছিল চশমাটা হয়তো সেখানেই কোথাও রয়ে গেছে। মেঘ হাত দিয়ে নিজের চোখ চেপে ধরল। মনে মনে বলল, এখন কি হবে? তারপর মনে পড়ল বাসা থেকে নিয়ে আসা কসমেটিক্সগুলো তো ওর রুমেই আছে, সেখানে নিশ্চয়ই ওর অন্য চশমাগুলো আছে। তাই হাত দিয়ে চোখগুলো এভাবে ডেকে রেখেই সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকে দৌড় মারল। মেঘের এমন কাণ্ডে সবাই বোকা হয়ে গেল। আহির বলল, এটা কি হলো? ও এভাবে দৌড়ে চলে গেল কেন? মিহির উদাস হয়ে বলল, চশমা পরতে গেছে। আহান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কেন, ওর চোখে প্রবলেম আছে? কই, এতদিন তো চশমা পরতে দেখিনি। মিহির স্বাভাবিকভাবেই বলল, না, ওর চোখে কোনো প্রবলেম নেই। আর এতদিন পরেনি কারণ এত ঝামেলার মধ্যে হয়তো ওর মনে ছিল না। আহান ব্রু কুচকে জিজ্ঞেস করল, চোখে কোনো প্রবলেম নেই তাহলে চশমা কেন পরে? মিহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করল, তোমরা নিশ্চয়ই মেঘের বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপারটা জানো। ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল মানে আবির রহমান, আমাদের কাজিন, আজ থেকে 3 বছর আগে তার বার্থডে উপলক্ষে সে একটা পার্টি থ্রো করেছিল। মা, বাবা, মেঘ সবাই সেই বার্থডে পার্টিতে গিয়েছিল। মেঘ তখন ক্লাস 7-এ পড়ে। আমি আবির রহমানকে আগে থেকেই সহ্য করতে পারতাম না। তাই পার্টিতে যাব না বলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। মেঘ ওই পার্টিতে যাওয়ার পর আবির আর ওর কিছু বন্ধুরা মিলে মেঘের চোখের কালার নিয়ে উল্টো পাল্টা কথা বলে হাসাহাসি করে। বলেছিল ওর চোখ নাকি জঙ্গলি বিড়ালের মতো দেখতে। আবির বলেছিল কি দেখে যে বাবা, ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। ডিসকাস্টিং একটা মেয়ে। মা, বাবা, আমার চাচারা, ফুফিরা সবাই সেই পার্টিতেই দাঁড়িয়েছিল, কেউ আবিরকে কিচ্ছু বলেনি। মেঘ কাঁদতে কাঁদতে পার্টি থেকে বাড়িতে চলে এসেছিল।
ওর পিছনে পিছনে মা বাবাও এসেছিল, কিন্তু ও রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তাই ওনারা আর মেঘের সাথে কোনো কথা বলতে পারেনি। সেদিন মেঘ ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে সারা রাত কেঁদেছিল। পরদিন সকাল 7টার সময় মা এসে অনেকবার ওর রুমে নক করে, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে রুমে কোথাও মেঘ নেই। ওয়াশরুমের দরজাটা খোলা ছিল। মা ওয়াশরুমে ঢুকে দেখল মেঘ শাওয়ারের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। সারা রাত ভেজার কারণে সারা শরীর নীল হয়ে গিয়েছিল। আমাকে আমার এক কজিন রাতেই ফোন করে সবটা জানায়। আমি এসে দেখি ওয়াশরুমে বসে মা মেঘকে জড়িয়ে ধরে কাঁদছিল। তারপর আমি মেঘকে হসপিটালে নিয়ে আসি। ওর অবস্থা খুব খারাপ ছিল, প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছিল। তারপর থেকেই মেঘ চশমা পরা শুরু করেছে। অনেকবার বারণ করেছিলাম যাতে চশমা না পরে, কিন্তু শোনেনি। মিহিরের কথা শুনে আহানের রাগে মাথা ফেটে যাচ্ছে। এখন যদি আবিরকে একবার হাতের কাছে পেত তাহলে মেরে মাটিতে পুঁতে দিত। হাতটা মুঠো করে দাঁতে দাঁত চেপে চুপচাপ বসে রইল। মিহির তাকিয়ে দেখল সবার চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। আহির রেগে বলল, তুই ওই স্কাউন্ডেল আবিরকে কিছু বলিসনি? মিহির স্বাভাবিকভাবেই বলল, না। হিয়ান রেগে বলল, না মানে কি? ওরা মেঘকে এভাবে অপমান করলো আর তুই ওদের ছেড়ে দিলি? মিহির শয়তানি একটা হাসি দিয়ে বলল, কাম ডাউন ব্রো, ওদের আমি মুখে কিছু বলিনি। হকি স্টিক দিয়ে মেরে আবির সহ সবগুলোর হাত পা ভেঙে দিয়েছিলাম। মিহিরের কথা শুনে হিমা, আলিশা, সারিকা, সাইফা ভয়ার্ত চোখে মিহিরের দিকে তাকিয়ে রইল। সাইফা মনে মনে বলল, হায় আল্লাহ, এই ছেলেকে তো ভদ্র মনে করেছিলাম, কিন্তু এটা তো আহির ভাইয়াদের জেরক্স কপি। শুধু একটু বোনকে অপমান করেছে বলে হাত পা ভেঙে দিল। যদি জানতে পারে আমি ওনাকে ভালোবাসি তাহলে আমাকে মেরে হাড়গোড় ভেঙে দেবে। তখন আমার জন্য শুধু একটা কবিতাই প্রযোজ্য হবে। এক যে ছিল সাইফা, এয়াস খেলো যেই, ক্রসের জায়গায় ক্রাশ তো আছে, কিন্তু ছাইফা গেল কই? হিয়ান কৌতূহল নিয়ে বলল, ভেরি গুড। তোকে ওরা দেখেনি? না, হুডি পরেছিলাম তাই ওরা কেউ দেখতে পায়নি। কিন্তু বড্ড ভুল হয়ে গিয়েছিল। সেদিন যদি আবিরের পানা ভেঙে জানে মেরে দিতাম, তাহলে এবার আমার বোনটা এতটা কষ্ট পেত না। আহান শক্ত কণ্ঠে মিহিরকে উদ্দেশ্য করে বলল, যে ভুলটা করেছিস সেটা শুধরে নে। ওই রাস্কেলটাকে এখন মেরে দে। সবাই অবাক হয়ে আহানের দিকে তাকালো। দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। মিহির শান্ত গলায় বলল, সেটা করার এখন কোনো উপায় নেই। মেঘ আমাকে দিয়ে প্রমিস করিয়েছে আমি যেন আবিরকে আর জেরিনকে হার্ট না করি, না হলে এতদিনে ওই দুটোকে মেরে মাটিতে পুঁতে দিতাম। মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, তুই আবার কাকে মাটিতে পুঁতে দিবি? মেঘের কথা শুনে সবাই সিঁড়ির দিকে তাকালো। মেঘ সত্যি সত্যি চোখে একটা চশমা পরে এসেছে। আহান এতক্ষণ এমনিতেই রেগেছিল, এবার মেঘকে চশমা পরতে দেখে রাগটা মাথায় চড়ে গেল। মনে মনে বলতে লাগলো, তোমার এত সাহস মেঘ, তুমি ওই ছেলের কথায় চশমা পরো? তারপর সোফা থেকে উঠে মেঘের সামনে গিয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, চশমাটা চোখ থেকে খুলে ফেলে দাও মেঘ। হঠাৎ করে আহান এভাবে বলায় মেঘ সহ সবাই ভ্যাবাচ্যাগা খেয়ে গিয়ে গেল। মেঘ কিছু বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে আহানের দিকে তাকিয়ে রইল। আহান এবার জোরে ধমক দিয়ে বলল, কি বলছি কথা কানে যায় না? চশমাটা খুলে ফেলে দাও। আহানের ধমকে মেঘ কেঁপে উঠল, প্রায় কেঁদে দিবে এমন অবস্থা। আহানের এত জোরের ধমক শুনে বড়রাও সবাই খাওয়া ছেড়ে ড্রয়িং রুমে দেখতে এলো কি হয়েছে। আহান দেখল মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহান ওর দিকে কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল, তার মানে তুমি আমার কথা শুনবে না? চশমাটা খুলবে না তাই তো? তাহলে যা করার আমাকেই করতে হবে। বড়রা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আহানের কাণ্ড দেখছে, কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আহান একটান দিয়ে মেঘের চোখ থেকে চশমাটা খুলে নিজের হাতের মধ্যে নিয়ে জোরে একটা চাপ দিয়ে চশমাটা ভেঙে ফেলল। তারপর মেঘের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আর কখনো যেন তোমাকে চশমা পরতে না দেখি। যদি পড়েছ আমার থেকে খারাপ কেউ হবে না। আর একটা কথা কি জানো মেঘ, যে তোমাকে ভালোবাসবে সে তোমার ভালো খারাপ সবটা দেখেই তোমাকে ভালোবাসবে। আর যে তোমাকে পছন্দ করে না, তার জন্য তুমি যদি নিজেকে 1000 বার বদলাও, তাও সে তোমাকে পছন্দ করবে না। তাই তোমার কারোর জন্য নিজেকে পাল্টানোর কোনো প্রয়োজন নেই, তুমি যেমন সবসময় তেমনই থাকবে। আহানের কথাগুলো সব মেঘের মাথার উপর দিয়ে গেল।
ও ফ্যালফ্যাল করে আহানের দিকে তাকিয়ে রইল। মেঘকে এভাবে তাকাতে দেখে আহানের রাগ গলে জল হয়ে গেল। ও কিছু একটা ভেবে ঠোঁট চেপে হেসে মেঘকে উদ্দেশ্য করে বলল, আমিও বা কাকে কি বোঝাচ্ছি। থাক, তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না। এত কঠিন কঠিন কথা তোমার এই ছোট্ট মাথায় ঢুকবে না। শুধু একটা কথা মনে রেখো, অকারণে কখনো চশমা পরবে না, বুঝেছ? মেঘ উপর নিচ করে হ্যাঁ সূচক মাথা নাড়াল। আহান মুচকি হেসে বলল, গুড গার্ল। তারপর আহান সিঁড়ি বেয়ে উপরে উঠে মেঘের রুমে চলে গেল। মেঘ গিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। তারপর ঠোঁটটা উল্টিয়ে কাদো কাদো হয়ে হিমাকে জিজ্ঞেস করল, হিমা আপি, আহান ভাইয়া আমার রুমে কেন গেল? মেঘের এরকম ফেস দেখে ওরা সবাই হেসে দিল। হিমা হাসতে হাসতে মেঘকে উদ্দেশ্য করে বলল, তোর রুমে যে বাকি চশমাগুলো আছে সেগুলোকেও ভাঙতে গেছে, যাতে তুই আর চমসা পড়তে না পারিস। মেঘ ঠোঁট বাঁকিয়ে বলল, ভেঙে ফেললেও কিছু হবে না, আমি আবার নতুন করে কিনে তারপর পরব। অভি সিরিয়াস মুখ করে বলল, খবরদার মেঘ, আর যাই করো, আহানের কথা কখনো অমান্য করবে না। ও রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি ভাবতেও পারছো না। হিয়ান নরম স্বরে বলল, তাছাড়া তোর চশমা পরার কোনো প্রয়োজন নেই। তোর চোখের মনির কালার অনেক সুন্দর দেখতে। তুই আমার বোন বলে আমি এ কথা বলছি না। বাইরের যে কোনো কাউকে গিয়ে জিজ্ঞেস কর, তারাও এই একই কথা বলবে। মেঘ মুখটা কালো করে বলল, তাহলে ওরা কেন বলেছিল আমার চোখ বিড়ালের মতো দেখতে? আলিশা মৃদু রাগ দেখিয়ে বলল, কোন গাধারা যে তোমার চোখকে বিড়ালের চোখ বলেছে আল্লাহ জানে। আর তুমিও বোকার মতো সেগুলো এখনো ধরে বসে আছো। তুমি জানো কত মেয়েরা নিজেদের চোখের মনির কালার তোমার মতো বানানোর জন্য হাজার হাজার টাকা খরচ করে লেন্স কিনে পড়ে। আর সেখানে আল্লাহ তোমার চোখ আগে থেকেই এত সুন্দর করে বানিয়েছে, আর তুমি সেটার অবহেলা করছো। আলিশার কথার পরিপ্রেক্ষিতে মেঘ কি বলবে খুঁজেই পেল না। মেঘ মনে মনে বলল, আলিশা আপু তো ঠিকই বলেছে, কিছু লোকের বাজে কথার জন্য আমি আল্লাহর দেয়া উপহারকে অপমান করছি। মেঘকে চুপচাপ ভাবতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুঝল আলিশার কথায় কাজ হয়েছে। সবাইকে উদ্দেশ্য করে মোনা খান জিজ্ঞেস করল, এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? দয়া করে আমাদের কেউ বলবে প্লিজ। মোনা খানের কথায় ওরা সবাই পিছনে ঘুরে তাকালো। দেখল বড়রা সবাই সেখানে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ওনারা চুপচাপ দাঁড়িয়ে থেকে এখানে কি হচ্ছিল সেটা দেখছিল, তাই ওরাও কেউই ওনাদের খেয়াল করেনি। আহির ওনাদের কাছে গিয়ে এতক্ষণ এখানে যা যা হয়েছে শুরু থেকে সবটা বলল। সারাটা দিন ওদের সবার অনেক হাসি মজায় কাটল। সন্ধ্যার দিকে সবাই নিজেদের বাড়িতে চলে গেল। তার 2 দিন পর আজম রহমান আহিরের ভার্সিটিতে গিয়ে মিহিরের অ্যাডমিশন করিয়ে আসলেন। মেঘের অ্যাডমিশন আগেই এখানের একটা কলেজে করিয়ে রেখেছিলেন। নতুন বাড়িতে আসার কিছুদিন পরই মেঘ মিহির নিজেদের পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে গেল। ভালোবাসার অনুভূতি, লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 9। প্রিয়জনের সাথে কাটানো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। কেটে গেল আরও একটা মাস। মিহির এখন একদম সুস্থ হয়ে গেছে। এই 1 মাসে মেঘরা সবাই অনেকবার বাইরে ঘুরতে গেছে, অনেক মজা করেছে। মেঘ আর মিহিরকে নিয়ে ওরা সবাই অভিদের বাড়িতেও গিয়েছিল। অভির মা বাবাও মেঘ আর মিহিরের সাথে এমনভাবে কথা বলেছে যেন মেঘ আর মিহির ওনাদের নিজের ছেলে মেয়ে। এতগুলো দিনে মেঘের সবার সাথে ভালো সম্পর্ক হলেও আহাকে এখনো দুচোখে সহ্য করতে পারে না মেঘ। কিন্তু মেঘের কাছে তার চেয়েও বিরক্তিকর বিষয় হল মিহির আহান ভাইয়া বলতে অজ্ঞান। আহানের কথার বাইরে এক পাও চলে না। আজকে বড়রা ছোটরা সবাই হিয়ানদের বাড়িতে এসেছে। অভির মা বাবা আর রিয়ানের মা বাবাও এসেছে। সবাই একসাথে থাকার পরও আজকে সবার মন খারাপ। কারণ আজকে সন্ধ্যায় আহান, হিয়ান, হিমা, অভি, রিয়ান ওরা ইউএস ফিরে যাবে। ওদের ছুটি শেষ। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে দুপুরে মেঘের মামাদের বাড়িতে খেয়ে তারপর এখান থেকে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবে। চৌধুরী বাড়ির ছাদে বসে আছে ছোটরা সবাই। বড়রা সবাই নিচের ড্রয়িং রুমে বসে আছে। মেঘের মা, খালাম্নি আর 2 মামি ওনারা রান্নার কাজে ব্যস্ত। এখন দুপুর 12:25 বাজে। ছাদে হালকা রোদ আর তার সাথে মৃদু বাতাস বইছে। প্লাস্টিকের চেয়ারে বসে সবাই হালকা স্ন্যাক্স খেতে খেতে টুকিটাকি কথা বলছে। মেঘ বিষণ্ণ চেহারায় বলল, আচ্ছা তোমাদের এখনই যেতে হবে, আর কটা দিন থেকে গেলে হয় না? হিমা মুচকি হেসে বলল, আহান ভাইয়াদের কিছুদিন পরই এক্সাম। আর তাছাড়া প্রায় 4 মাস হতে চলল আমরা বাংলাদেশে এসেছি।
এখন তো যেতেই হবে। মেঘ মুখ ফুলিয়ে বলল, কেন যেতে হবে? বাংলাদেশে কি ভালো কলেজ, ভার্সিটি নেই? তোমাদের সবাইকে কেন লন্ডনে গিয়েই পড়া লেখা করতে হবে? হিমা কি বলবে বুঝতে পারছে না। আলিশা মুচকি হেসে বলল, মেঘ সবাই কোথায় যাচ্ছে? আমি, আহির, মিহির, সারিকা, সাইফা, ছাহির আমরা তো আছি। মেঘ অভিমানী সুরে বলল, তো তুমি কেন আছো? তুমিও ওদের সাথে চলে যাও। আমার কাউকে লাগবে না। আহির মজা করে মেঘকে উদ্দেশ্যে করে বলল, আরে বুঝতে পারছিস না, আলিশা আপু তো আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। আলিশা আহিরকে একটা থাপ্পড় মেরে বলল, তোকে সবসময় ফাজলামি করতেই হবে তাই না? দেখছিস একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, তার মধ্যেও তোকে নাক গলাতে হবে। আহির কনফিউশড হওয়ার ভান করে বলল, নাক কোথায় গলালাম? আমি তো মুখ দিয়ে বললাম। আহানের কথায় সবাই হেসে দিল। অভি মেঘের দিকে তাকিয়ে বলল, মেঘ আমরা চলে গেলে তুমি আমাদের মিস করবে? মেঘ মুখটা কালো করে উপর নিচ মাথা নাড়ালো যার মানে হ্যাঁ। অভি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কাকে কাকে সবচেয়ে বেশি মিস করবে? তোমাদের সবাইকে আমি অনেক মিস করব। অভি মুচকি হেসে বলল, সবাইকে মানে আহানকেও মিস করবে? মেঘ আর চোখে একবার আহানের দিকে তাকালো। আহান চুপচাপ বসে ফোন স্ক্রুল করছে। মেঘ গলার স্বরটা একটু নিচু করে বলল, সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? অভিও গলার স্বরটা একটু ছোট করে বলল, সত্যিটাই বলো। মেঘ জোরেই বলল, আমি আহান ভাইয়াকে একটুও মিস করব না। উনি এখান থেকে চলে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হব। মেঘের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। ওরা সবাই একবার মেঘের দিকে তাকাচ্ছে আরেকবার আহানের দিকে তাকাচ্ছে। আহান ফোন থেকে চোখ তুলে মেঘের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। অভি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাদের সবাইকে মিস করবে, কিন্তু আহানকে কেন করবে না? কারণ তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো। আহান ভাইয়া আমাকে একটুও ভালোবাসে না, সব সময় শুধু বকে ধমক দেয়। মেঘের কথা শুনে সবার মুখ হা হয়ে গেল। ওরা সবাই এমনভাবে মেঘের দিকে এমনভাবে তাকালো যেন ও একটা এলিয়ন। আহান চোখ ছোট ছোট করে মেঘের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সবাই দুপুরের খাবার খেয়ে নিল। তারপর আহানরা সবাই একে একে রেডি হতে চলে গেল। ওরা যে ড্রেসগুলো নিয়ে যাবে সেগুলো আগেই প্যাকিং করে গাড়িতে রেখে দিয়েছে। মেঘ রেডি হয়ে হিমার রুমে যাচ্ছিল। তখনই হঠাৎ কেউ ওর হাতে টান দিয়ে একটা রুমে নিয়ে আসলো। আচমকা এভাবে কেউ মেঘকই নিয়ে আসায় ও হকচকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখল ওর থেকে কিছুটা দূরে আহান দাঁড়িয়ে আছে। মেঘ চোখ বড় বড় করে আহানের দিকে তাকিয়ে বলল, আপনি? আহান একটু মেঘের দিকে ঝুঁকে বলল, কেন অন্য করো থাকার কথা ছিল? মেঘ একটু পিছিয়ে গিয়ে বলল, আমি সেটা বলিনি। আপনি আমাকে এখানে কেন আনলেন? আহান বাঁকা হেসে বলল, ভালোবাসতে। মেঘ কাপা কাপা গলায় বলল, ভালোবাসতে মানে কি? আহান মেঘের কোমরে হাত দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নিল। মেঘ হালকা কেঁপে উঠল। আহান এত কাছে আসায় ওর ভীষণ অস্বস্তি লাগছে। এয়ার কন্ডিশনের মধ্যেও দর দর করে ঘামছে। আহান মেঘের কানের কাছে এসে স্লো ভয়েজে বলল, তখন বলেছিলে না আমি নাকি তোমাকে ভালোবাসি না, তাই তুমি আমাকে একটুও মিস করবে না। তার জন্য তোমাকে এখানে ভালোবাসতে নিয়ে আসলাম যাতে আমি এখান থেকে চলে যাওয়ার পরও তুমি আমাকে বেশি করে মিস করো। মেঘের দম বন্ধ হয়ে যাচ্ছে। ওর এতটা কাছে আগে কোনো ছেলে কখনো আসেনি। ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মেঘকে এভাবে কাঁপতে দেখে আহান একটা মুচকি হাসি দিয়ে মেঘের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। মেঘ চোখ দুটো রসগোল্লার মতো করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আহান মেঘকে ছেড়ে হাতের বুড়ো আঙুল দিয়ে নিজের ঠোঁট মুছে ডেবিল মার্কা একটা হাসি দিয়ে বলল, আই হোপ আমি যতদিন দেশে না ফিরছি আমার ভালোবাসার ছোঁয়া তোমার মনে থাকবে। আর যদি ভুলে করেও ভুলে যাও তাহলে আবার ফিরে এসে মনে করিয়ে দিয়ে যাব। শেষের কথাটা আহান একটু হুমকির সুরে বলল। মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না। ও এখনো স্ট্যাচু হয়েই দাঁড়িয়ে আছে। আহান মেঘের দিকে একটু তাকিয়ে ওর কপালে গভীরভাবে একটা চুমু খেল। তারপর আর কোনো দিক না তাকিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আহানরা যাওয়ার সময় সবাই ওদের জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। মেঘকে কিস করার পর ও আর আহানের সামনেই আসেনি। আহানদের এগিয়ে দিতে বাসার সবাই যাবে। ওরা 4:30টার দিকে সবাই বাসা থেকে বের হলো।
এরপর মেঘের নানু নানির কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর এয়ারপোর্টে পৌঁছে গেল। এয়ারপোর্টে পৌঁছে আহানরা সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিতরের দিকে চলে গেল। যাওয়ার আগে আহান একবার মেঘের দিকে তাকিয়েছিল, মেঘ আহানকে ওর দিকে তাকাতে দেখে মীরা রহমানের পিছনে লুকিয়ে গিয়েছিল। আহান কিছু না বলে শুধু একটু ম্লান হেসেছিল। ওরা ভিতরে চলে যাওয়ার পর মেঘরা সবাই অনেকক্ষণ এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ওদের মাথার উপর দিয়ে একটা ফ্লাইট টেক অফ করল। মোনা খানেরা সবাই নিজেদের চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সময় এবং নদীর স্রোত কারো জন্য কখনো থেমে থাকে না, তারা নিজস্ব গতিতে চলমান। কেটে গেছে 4 বছর। এই 4 বছরে বদলে গেছে অনেক কিছু। মেঘ এবার অনার্স 3rd ইয়ারের উঠেছে। সারিকা সাইফা অনার্স 1st ইয়ারে। আহির আর মিহির মাস্টার্সে পড়ছে আর তার পাশাপাশি 2 ভাই ওদের বাবাদের জয়েন্ট বিজনেস সামলায়। সবচেয়ে মজার ব্যাপার হলো ওরা সবাই একই ভার্সিটিতে পড়াশোনা করে। রাত 4:20, মেঘ নিজের ফোনে একবার সময়টা দেখে ফোনের টর্চ অন করল। তারপর ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ওর মেকআপ বক্স হাতে নিয়ে চুপি চুপি রুমের দরজা দিয়ে বের হয়ে পাশেই মিহিরের রুমে ঢুকল। পা টিপে টিপে মিহিরের বেডের দিকে এগিয়ে গিয়ে দেখে আহির আর মিহির বেডের উপর বেঘরে ঘুমাচ্ছে। মেঘ ওর মেকআপ বক্সটা খুলে মিহির আর আহিরের মুখে কিছু আঁকিবুকি করল। তারপর নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের দুজনের কয়েকটা ছবি তুলে নিল। ওদের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিয়ে বলল, আহারে আমার বেচারা 2 ভাই কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কালকে সকালের ব্রেকিং নিউজ, ভার্সিটির 2 ক্লাস বয় সাবরিদ সাজ মিহির এবং সাফওয়ান সিজাত আহিরের মুখে চুন কালি লাগিয়ে হাফ লেডিস বানিয়ে দিল তাদেরই ছোট্ট আদুরে বোন মেঘনা। তারপর একটু ভাব নিয়ে বলল, আমার সাথে লাগতে আসা তাই না? তোদের দুটোর মান সম্মান আমি মাটিতে মিশিয়ে দিব, তারপর আমার সাথে লাগতে আসার ফল হারে হারে টের পাবি। হুহো। তারপর আবার মেঘ যেভাবে এসেছিল সেভাবেই রুমে গিয়ে শুয়ে পড়ে। ফ্ল্যাশব্যাক। আসরের আজান দিলে মেঘ আসরের নামাজ পড়ে নেয়। তারপর নিচে নেমে ফ্রিজ খুলে বড় এক বক্স চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে ছাদে চলে আসে। ওদের বাসার ছাদের একপাশে একটা সুইমিং পুল, তার পাশে 2টা টেবিল আর 7-8টা চেয়ার রাখা। আরেক পাশে কিছু ফুলের গাছ আর একটা বড় স্টিলের দোলনা। মেঘ ছাদে এসে দেখে মিহির আর আহির একটা টেবিলে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কাজ করছে। ওদের সাথে অফিসের ম্যানেজার আর 2টো মেয়েও আছে। মেঘ গিয়ে দোলনায় বসে মনোযোগ সহকারে আইসক্রিম খেতে থাকে। মেঘ পাশে তাকিয়ে দেখে 2টা মেয়ে আহির আর মিহিরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলাবলি করছে। ছেলে 2টা তো অনেক কিউট আর হ্যান্ডসাম। আরেকটা মেয়ে বলল, একটা তো এই বাসার মালিকের ছেলে, আরেকটা সম্ভবত ওর বন্ধু হয়। মেঘের ওদের দিকে তাকিয়ে দেখল মিহির আর আহিরের কোনো দিকে খেয়াল নেই। ওরা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মেঘ এবার মেয়েগুলোর দিক ভালোভাবে তাকিয়ে দেখল এরা নতুন ভাড়াটে, কালকেই ওদের বাসায় উঠেছে আর আজকেই এসব কথা বলছে। সাইফা যদি একবার শুনতে পারে এই মেয়েরা মিহির ভাইয়ার দিকে নজর দিয়েছে তাহলে এদের যে কি অবস্থা করবে আল্লাহই জানে। কথাগুলো ভেবে মেঘ মুচকি মুচকি হাসছে। মেঘকে এভাবে মুচকি মুচকি হাসতে দেখে মেয়ে 2টা ওর দিকে এগিয়ে এসে প্রশ্ন করে, তুমি এভাবে ওই ছেলে দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছো কেন? মেঘ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, তো ওদের দিকে তাকালে হয়েছেটা কি? একটা মেয়ে রেগে বলল, এই মেয়ে তুমি আমাদের মুখে মুখে কথা বলো? কয় তলায় ভাড়া থাকো তুমি? তুমি জানো আমি কে? আমি মিহিরের গার্লফ্রেন্ড। একদম ওর দিকে নজর দিবে না, আর যদি দিয়েছো তাহলে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মেঘ অবাক হয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে রইল। ও বুঝল এই মেয়েগুলো ওকে চেনে না। ওর এবার ভীষণ হাসি পাচ্ছে। মনে মনে বলল, লাইক সিরিয়াসলি, আমি আমার ভাইদের দিক তাকিয়ে আছি, সেই জন্য এই মেয়ে আমাকে আমার বাড়ি থেকেই বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। মেঘ আর হাসি আটকে রাখতে পারল না, ফিক করে হেসে দিল। হাসতে হাসতে দোলনা থেকে ফ্লোরে বসে পড়ল। আহির আর মিহির ভিডিও কলে আহানের সাথে একটা ডিল নিয়ে ডিসকাস করছিল। মেঘের হাসির শব্দে ল্যাপটপ থেকে চোখ তুলে সামনের দিকে তাকালো। দেখল মেঘ রীতিমতো ফ্লোরে গড়াগড়ি খেয়ে হাসছে। আর পাশেই 2টো মেয়ে বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে। মিহির এবং আহিরকে অন্য দিকে তাকিয়ে থাকতে দেখে আহান ভ্রু জিজ্ঞেস করল, কিরে তোরা ওদিকে কি দেখছিস? আহির মিহির কিছু না বলে ল্যাপটপটা ঘুরিয়ে দিল। আহান দেখল মেঘ ফ্লোরে বসে আইসক্রিম খাচ্ছে আর হাসছে। আহান গম্ভীর গলায় বলল, ও এভাবে পাগলের মতো হাসছে কেন?
আর এভাবে ফ্লোরে বসে আইসক্রিম খাচ্ছে কেন? ওর যে ঠান্ডার সমস্যা আছে তোরা জানিস না? মিহির ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে বলল। জানলেও কিছু করার নেই ব্রো। যেটা মানা করব সেটা আরো বেশি বেশি করব। 1000 বার আইসক্রিম খেতে বারণ করেছি কিছুতেই শোনে না। আহান রেগে বলল। ভালো কথা ও কখনো শুনেছে? গিয়ে একটা আছাড় মার তাহলে যদি কথা শোনাতে পারিস। মিহির মুখটা কালো করে বলল। তুমি তো জানো ব্রো, আমি আহির কেউই ওকে হার্ট করতে পারি না। তাহলে আর কি, ও ওখানে বসে আইসক্রিম খেয়ে জ্বর বাঁধাক। আর তোরা বসে চেয়ে চেয়ে দেখ। কথাটা বলেই আহান রাগে গোজগোজ করতে করতে ভিডিও কলটা ডিসকানেক্ট করে দিল। আহির আর মিহির ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর চেয়ার থেকে উঠে এগিয়ে গেল মেঘের দিকে। আহির ফ্লোর থেকে মেঘকে টেনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল। কিরে এভাবে হাসছিস কেন? মেঘ অনেক কষ্টে হাসি থামিয়ে বলল। হাসব না তো কি করব? ভাইয়া এই আপু দুইটা আমাকে বলছে ওরা তোমাদের গার্লফ্রেন্ড। আমি যদি তোমাদের দিকে তাকাই তাহলে আমাকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আহির চেঁচিয়ে বলল। ও আট। মিহির শক্ত গলায় মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলল। লাইক সিরিয়াসলি, তোমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ? তোমাদের সাহস তো কম না। মেয়ে দুটো অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। সাথে সাথে ভয়ও পেল। একটা মেয়ে ভয়ার্ত গলায় বলল। সরি ভাইয়া, আমরা বুঝতে পারিনি উনি আপনার বোন হয়। মেঘ মনে মনে বলল, আরে ব্যাস, বয়ফ্রেন্ড থেকে সোজা ভাইয়া, নট ব্যাড। মিহির বলল। শুধু আমার বোনকে নয়, যদি এই বিল্ডিং এর কাউকে যদি এই ধরনের হুমকি দিয়েছ তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেয়ে দুটো হ্যাঁ সূচক মাথা নেড়ে নিচের দিক তাকিয়ে দাঁড়িয়ে রইল। আহির এতক্ষণ মেয়ে দুটোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। এবার মেঘের দিকে তাকিয়ে বলল। ওই তুই আইসক্রিম কেন খাচ্ছিস? তোর না ঠান্ডার প্রবলেম আছে? তারপর বক্সের দিকে তাকিয়ে দেখল এক বক্স আইসক্রিমের প্রায় 3/2 শেষ। আহির চেঁচিয়ে বলল। স্টুপিড, একসঙ্গে এতখানি আইসক্রিম কেউ খায়? এখন যদি তোর ঠান্ডা লাগে, গলা বসে যায় তখন কি হবে? আহির কথাটা বলেই মেঘের হাত থেকে ছো মেরে আইসক্রিমের বক্সটা নিয়ে নিল। মেঘ রেগে গিয়ে বলল। দেখ ভাইয়া, আমার আইসক্রিম ফেরত দে। না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আহির মেঘের কথায় কোনো পাত্রা দিল না। ও আর মিহির আইসক্রিমের বক্সটা নিয়ে গিয়ে ওদের কাজের জায়গায় বসে আবার ল্যাপটপ অন করে কাজ করতে লাগল। মেঘ বারবার ওর আইসক্রিমটা দিতে বলছে। কিন্তু ওরা দুজন এমন একটা ভাব করে আছে যেন ওরা মেঘের কোনো কথাই শুনতে পারছে না। এক পর্যায়ে মেঘ ভীষণ রেগে ওদের দুজনের ল্যাপটপ নিয়ে জোরে ফ্লোরে আছাড় মারল। অবশ্য এইটুকু আছাড়ে ল্যাপটপের কিছুই হয়নি। আহির, মিহির, ম্যানেজার ভয়ে তিনজনই বসা থেকে দাঁড়িয়ে গেল। মিহির চেঁচিয়ে বলল। বনু, তুই এটা কি করলি? আমার ল্যাপটপ কেন আছাড় মারলি? আইসক্রিম তো আহির নিয়েছে। আহির অবাক হয়ে বলল। ওই ভাইয়ার শালা, তুই এবার আমায় ফাঁসিয়ে দিচ্ছিস? মেঘ চেঁচিয়ে বলল। দেখ, আমি এত কিছু শুনতে চাই না। এখনই তোরা আমার আইসক্রিম ফেরত দে। মিহির বলল। খাওয়াচ্ছি আমি তোকে আইসক্রিম। বলেই মিহির আইসক্রিমের বক্সটা উল্টো করে মেঘের মাথায় সব আইসক্রিম ঢেলে দিল। মেঘ রেগে আবলে জোরে একটা চিৎকার দিল। মেঘের এরকম অবস্থা দেখে সেই মেয়ে দুটো মুখ টিপে হাসছে। মেঘ হুমকির সুরে মিহির আর আহিরের দিকে তাকিয়ে বলল। হিসাবটা তোলা রইল। তোদের আমি পরে দেখে নেব। মেঘ রাগে গোজগোজ করতে করতে নিচে চলে গেল। মেঘকে এভাবে রাখতে দেখে মিহির আহির হু হা করে হেসে দিল। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 10। সকালে আর্লামের শব্দে ঘুম ভাঙল আহির আর মিহিরের। দুজন চোখ বন্ধ করে কিছুক্ষণ বিছানায় মোড়ামুড়ি করে উঠে বসল। ঘুমু ঘুমু চোখে দুজন দুজনের দিকে তাকাতেই ওদের সব ঘুম উড়ে গেল। ওরা দুজন দুজনের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে জোরে আ আ বলে একটা চিৎকার দিল। এত জোরে চিৎকার দেওয়ায় মনে হচ্ছে বাড়ি কেঁপে উঠেছে। ওদের চিৎকার শুনে মেঘ ঘুমের ঘোরে ভয় পেয়ে ধরাম করে বিছানা থেকে পড়ে গিয়ে সেও আ আ বলে জোরে চিৎকার দিল। মীরা রহমান এবং আজম রহমান আহির আর মিহিরের চিৎকার শুনে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন, তখনই আবার মেঘের চিৎকারও শুনতে পেলেন। ওনারা দুজনই কনফিউজড হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে গেলেন। ভাবছেন কার রুমে আগে যাবেন। তারপর বেশি কিছু না ভেবে ওনারা মিহিরদের রুমে চলে গেলেন। গিয়ে যা দেখলেন তাতে ওনাদের মুখ হা হয়ে গেল। ওনারা চোখ বড় বড় করে কিছুক্ষণ মিহির আর আহিরের দিকে তাকিয়ে থেকে হু হা করে হেসে দিলেন।
মেঘ বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়ে ওর ঘুম ভেঙে গেল। ও হাত দিয়ে কোমর চেপে ধরে ভাবছে, চিৎকারটা কে দিল? পরক্ষণেই ওর কাল রাতের সব কথা মনে পড়ে গেল। ও কোমরে ব্যথা ট্যাথা সব ভুলে গিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে মিহিরের রুমের দিকে দৌড় দিল। মেঘ গিয়ে দেখল আজম রহমান এবং মীরা রহমান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আর আহির মিহির রেগে বোম হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ গিয়ে ওদের সামনে দাঁড়ালো, এবার ও সাজটা ভালো করে দেখতে লাগলো। দুজনের কপালে লাল লিপস্টিক দিয়ে গোল করে বড় একটা টিপ দেওয়া, ব্রুতে পিঙ্ক লিপস্টিক দিয়ে আর্ট করা, ঠোঁটে ব্ল্যাক আই ব্রু দিয়ে আর্ট করা, দুই কালারের নেলপলিশ দিয়ে দুই গালে ক্রস চিহ্ন দেওয়া, সারা মুখে হলুদ কালারের কনসিলার দেওয়া। মেঘ হাসতে হাসতে গিয়ে ওদের বেডের উপর শুয়ে পড়ে। মিহির রেগে চিল্লিয়ে বলে, জাস্ট স্টপ ইট। মিহিরের ধমকে সবাই চুপ হয়ে যায়। আহির দাঁতে দাঁত চেপে বলে, মেঘ এটা কোন ধরনের মজা? মেঘ বুঝল তার ভাইয়েরা ভীষণ রেগে গেছে। কিন্তু তাতে তার কি? সে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজব, আমি আবার কি করলাম? বাই দা ওয়ে, তোমাদের কিন্তু অনেক কিউট লাগছে। আহির বলল, ডাইডন্ট অ্যাক্ট ওভার স্মার্ট ওকি। আমরা জানি এটা তোর কাজ। মেঘ অবাক হওয়ার ভান করে বলল, আমার কাজ? আমার মতো সুইট, কিউট, ইনোসেন্ট একটা মেয়ে এই ধরনের কাজ কখনো করতে পারে? আর তাছাড়া কি প্রমাণ আছে যে এইসব আমি করেছি? মিহির রিডিং টেবিল থেকে হাতে একটা স্কেল নিয়ে মেঘের দিকে এগিয়ে গিয়ে রাগী গলায় বলল, তোর প্রমাণ লাগবে তাই না? দিচ্ছি আমি তোকে প্রমাণ। মেঘ শোয়া থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একদম মারার চেষ্টা করবি না। আর যদি মারিস তাহলে তোদের এই সুন্দর চেহারার কিছু পিক আমার ফোনে আছে, সেগুলো এফবি তে পোস্ট করে দেব। আর ক্যাপশনে লিখব আমার দুই কিউট সিস্টার। বলেই মেঘ একটা ভাব নিয়ে রুম থেকে বের হয়ে গেল। মীরা রহমান এবং আজম রহমানও হাসতে হাসতে বেরিয়ে গেল। মিহির আর আহির বোকার মতো কিছুক্ষণ মেঘের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চৌধুরী বাড়ি। সাইফা আর সারিকা একে অপরের চুল ধরে টানাটানি করছে। কারণ হলো ওয়াশরুমে আগে কে যাবে। সাইফা বলছে ও আগে যাবে, আর সারিকা বলছে ও আগে যাবে। শুধু চুল টানাটানি করছে না, চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় উঠিয়েছে। ওদের ঝগড়া শুনে ওদের মা আর চাচি দৌড়ে এলেন। সাইফার মা একটা ধমক দিয়ে বললেন, এইটা কোন ধরনের অসভ্যতা? তোমরা কি এখনো বাচ্চা? রোজ রোজ কিছু না কিছু নিয়ে যে তোমাদের ঝগড়া করতেই হবে? সারিকা সাইফা একে অপরের চুল ছেড়ে দরজার দিকে তাকালো। ওদের মা আর চাচি রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই শুকনো একটা ডোক গিলল। সাইফা বলল, আম্মু ঘুম থেকে আগে আমি উঠেছি, তাই আমি আগে ওয়াশরুমে যাব। সারিকা বলল, কিন্তু ও ঘুম থেকে উঠে বেডে শুয়েছিল। আমি আগে বেড থেকে আগে নেমেছি, তাই আমি আগে যাব। ওদের মা ঝাঝালো গলায় বলল, গত 20 মিনিট ধরে তোমরা ঝগড়া করছো। এতক্ষণে দুই জনেরই ফ্রেশ হওয়া হয়ে যেত। এই সামান্য একটা বিষয় নিয়ে তোমরা কেন ঝগড়া করছো? আর তাছাড়া এই বাড়িতে প্রায় প্রত্যেকটা রুমে একটা করে ওয়াশরুম। তোমাদের দুজনের একজন আমার রুমে বা ছাহিরের রুমের ওয়াশরুমে চলে যাও। সাইফা জেদি গলায় বলল, আমি আমার ওয়াশরুমেই যাব। তুমি সারিকাকে বলো তোমাদের টায় যেতে। সারিকাও জেদি গলায় বলল, আমিও আমার ওয়াশরুমেই যাব। ওদের চাচি ধমক দিয়ে বলল, শাট আপ। এই বিষয় নিয়ে আর একটা কথাও বলবে না তোমরা দুজন। আমরা এখন নিচে যাচ্ছি। এই রুম থেকে যদি আর তোমাদের ঝগড়ার একটা শব্দও বের হয়, তাহলে আজকে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। বলেই ওনারা রুম থেকে গটগট করে বের হয়ে গেলেন। সারিকা ওর মা চাচির যাওয়ার দিকে তাকিয়ে আনমনে খাটের উপর বসে পড়ল। সেই সুযোগে সাইফা এক দৌড়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। আর সারিকা হা করে ওয়াশরুমের দিকে তাকিয়ে রইল। তারপর চেঁচিয়ে বলল, সাইফার বাচ্চা, তোকে একবার হাতের কাছে পাই, থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দেব। চিটার একটা। মেঘ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলো। এসে দেখল আজম রহমান আর মীরা রহমান ব্রেকফাস্ট করছে। মেঘ মিষ্টি হেসে ওনাদের গুড মর্নিং বলল। বিনিময়ে ওনারাও মেঘকে গুড মর্নিং বললেন। মেঘ আহির আর মিহিরের কথা জিজ্ঞেস করলে মীরা রহমান বলেন ওরা অলরেডি ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে। মেঘও আর কিছু না বলে খাওয়া শেষ করল। তারপর বাইরে বের হয়ে রিকশা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর আজম রহমান তার গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আর মীরা রহমানও তার গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উনি এখন মোনা খানদের হসপিটালের একজন ডাক্তার। 3 বছর আগেই সেই হসপিটালে জয়েন করেছেন।
এবং তিনি ওই হসপিটালের বেস্ট ডাক্তারের মধ্যে একজন। মেঘ ভার্সিটি পৌঁছে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেটের দিকে হাঁটা দিল। গেট দিয়ে ভিতরে ঢুকতেই ও দেখতে পেল সারিকা সাইফা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে। ছেলেটাকে দেখে মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ও ছেলেটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন অভি ভাইয়া? অভি মৃদু হেসে মেঘকে উদ্দেশ্য করে বলল, ভালো আছি মাই কিউট সিস্টার। মেঘ অভিকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি হঠাৎ এখানে কেন, কোনো কাজে এসেছেন? তোমাদের তিনজনকে মিস করছিলাম তো, তাই তোমাদের দেখতে আসলাম। মেঘ চোখ ছোট ছোট করে বলল, কি ডাহা মিথ্যা কথা। আপনারা বাংলাদেশে আসছেন 6 মাস হয়ে গেছে। আর এই 6 মাসে আপনার সাথে আমার মায় 3বার দেখা হইছে। একবার আপনাদের এয়ারপোর্টে রিসিভ করতে গেছি তখন, আর 2বার হসপিটালে হিমা আপুর বেবি হইছে তখন। আপনি একবারও আমার সাথে ইচ্ছে করে দেখা করতে আসছেন। তারপর আবার আপুর বেবি হওয়ার জন্য আপনার কাছে ট্রিট চাইলাম। আপনি কালকে দেব বলে সেই যে ভেগেছেন, এরপর আর আপনাকে খুঁজেই পেলাম না। অভি এতক্ষণ মেঘের দিকে হা করে তাকিয়ে থেকে ওর কথা শুনছিল। এবার ফিক করে হেসে দিয়ে বলল, ওরে বাবা, আমার নামে এত অভিযোগ। আই অ্যাম ভেরি সরি কিউটি। আসলে আমার নিউ জব তো, তাই জন্য প্রথম বেশি ছুটি নিতে পারছি না। এখন থেকে আর ভুল হবে না, মাঝে মধ্যে তোমাদের সাথে এসে দেখা করে যাব। আর বাকি রইল ট্রিট এর কথা। সেটা তো রিয়ান আমাকে বলল, ও তোমাকে আলিশাকে, সারিকাকে, সাইফাকে ট্রিট দিয়েছে। তাই আমাকে আর দিতে হবে না। মেঘ রেগে বলল, রিয়ান ভাইয়া ট্রিট দিয়েছে কারণ উনি বাবুর আব্বু। আর আপনি দিবেন কারণ আপনি বাবুর চাচ্চু। অভি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন কোনো রেস্টুরেন্টে যাই। না অন্য এক সময় যাব। এখন আমাদের ক্লাস আছে। অভি বলল, ও কি? অ্যাজ ইউ উইশ। সারিকা অভিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, ভাইয়া আপনি এখানে কোনো এসেছেন সেটাই তো বললেন না। একটা জরুরি কাজে এসেছিলাম আমার এক বন্ধুর কাছে। তারপর ওরা আরো কিছুক্ষণ টুকিটাকি কথা বলে অভি নিজের কাজে চলে গেল। আর মেঘ, সারিকা, সাইফা ভার্সিটির ভিতরে চলে গেল। আসলে 6 মাস আগে হিমা, রিয়ান আর অভি বাংলাদেশে এসে পড়েছে। হিমা তখন 4 মাসের প্রেগনেন্ট ছিল। 15 দিন আগে হিমার গ্রিন এভার হসপিটালে সিজারিং এ মেয়ে হয়েছে। আহান আর হিয়ান হিমাদের সাথে আসতে পারেনি কারণ ওরা বিজনেসের কাজে আটকে গিয়েছিল। ভার্সিটি ছুটি হলে মেঘ, সারিকা, সাইফা একে অপরের থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে যায়। মেঘ বাসায় এসে দেখে 2জন সার্ভেন্ট ছাড়া বাসায় আর কেউ নেই। মেঘ ওর কাঁধের ব্যাগটা সোফায় রেখে একজন সার্ভেন্ট এর উদ্দেশ্যে জিজ্ঞেস করে, আন্টি, মা, বাবা, ভাইয়া কোথায়? ওনাদের তো এতক্ষণে এসে পড়ার কথা। আসেনি এখনো? মহিলাটি মেঘের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, মীরা ম্যাম আর আজম স্যার দুজনেই 12টার দিকে এসেছিল। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার বেরিয়ে গেছে। যাওয়ার আগে বলে গেছে সাইফা মামুনিদের বাড়ি যাচ্ছে। তোমাকে অনেকবার ফোন করেছে কিন্তু পায়নি। তুমি বাসায় আসলে যেন তাড়াতাড়ি রেডি হয়ে ওই বাড়িতে চলে যাও। আর মিহির বাবা অফিস থেকে সরাসরি ওই বাড়িতে চলে যাবে। মেঘ পানি খেয়ে গ্লাসটা মহিলাটার কাছে দিয়ে দিল। তারপর ব্যাগ খুলে ফোনটা বের করে দেখে মীরা রহমানের 5টা মিসড কল। মেঘ জিভ কাটল। ক্লাসে ঢুকে ফোনটা সাইলেন্ট করেছিল, তাই রিংটোনের শব্দ শুনতে পায়নি। মেঘ তাড়াতাড়ি মীরা রহমানের নম্বরে ডায়াল করল। প্রথমবার রিং হয়ে কেটে গেল, দ্বিতীয়বার 2টা রিং হতেই ফোন রিসিভ করে মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে মীরা রহমান ঝাঝালো কণ্ঠে বলল, কি সমস্যা তোমার মেঘ? কতবার কল করেছি, একবারও রিসিভ করার প্রয়োজন মনে করনি? যদি সময় মতো ফোন রিসিভ করতেই না পারো তাহলে ফোন কেন চালাও? মেঘ নিচু গলায় বলল, আম সরি মা। আসলে ক্লাসে ছিলাম তাই ফোন সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখেছিলাম, দেখতে পাইনি। কিন্তু তুমি ফোন কেন করেছিলে? মীরা রহমান ব্যস্ততার ভঙ্গিতে বলল, তোমার হিমা আপুর শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে হিমার বেবিকে দেখার জন্য। আজকে সকালেই ওনারা ফোন করে জানিয়েছেন। আমরা সবাই তোমার মামাদের বাসায় আছি। তুমিও এখানে এসে পড়। আমি গিয়ে কি করব? তোমরা তো আছো। তাছাড়া আমি অনেক টায়ার্ড, এখন যেতে পারবো না। মীরা রহমান রেগে বললেন, আমাকে রাগাবে না মেঘ। চুপচাপ সুন্দর করে রেডি হয়ে এখানে চলে এসো। তোমার কাছে শুধুমাত্র আধ ঘন্টা টাইম আছে। তার মধ্যে তোমাকে আমি এই বাড়িতে আমার চোখের সামনে দেখতে চাই। মেঘ ওকে বলে ফোনটা কেটে দিল। ওর ইচ্ছে করছে ফ্লোরে হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদতে।
কিন্তু এখন কাদলে বেশি দেরি হয়ে যাবে। তাই কান্নার প্ল্যান ক্যান্সেল করে তাড়াতাড়ি উপরে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। মেঘ গাঢ় ব্লু রঙের একটা গাউন পরেছে। গাউনটার উপরে সাদা রঙের পাথর দিয়ে হালকা কাজ করা। সাথে ম্যাচিং করা সাদা রঙের লেগিংস, সাদা এন্ড ব্লু রঙের কম্বিনেশনের ওড়না, সাদা রঙের হিজাব। কানে সাদা স্টোনের ছোট্ট দুইটা টপ পরেছে। গলায় একটা সাদা স্টোনের পেন্ডেন্ট। এক হাতে সাদা স্টোনের চওড়া একটা ব্রেসলেট। ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, চোখে হালকা কাজল। মেঘ রেডি হয়ে নিচে গিয়ে সার্ভেন্টদের বাই বলে বাসার বাইরে আসলো। বাইরে এসে দেখল ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ মুচকি একটা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়ল। কিছুক্ষণ পর গাড়ি এসে মেঘের মামাদের বাসার সামনে থামল। মেঘ গাড়ি থেকে নেমে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর সাইফা এসে দরজা খুলে দিল। তারপর মেঘকে দেখে আপু বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরল। সাইফাকে দেখে মনে হচ্ছে যেন ও মেঘকে দেখে হাতে আকাশের চাঁদ পেয়ে গেছে। মেঘ সাইফাকে নিজের থেকে ছাড়িয়ে সন্দিহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলতো? হঠাৎ এত ভালোবাসার কারণ? আমাদের তো একটু আগেই দেখা হলো, তখন তো তুই ঠিকঠাকই ছিলি, হঠাৎ তোর আবার কি হলো? সাইফা একটা মেকি হাসি দিয়ে মেঘকে হাত ধরে ভিতরে নিয়ে যেতে যেতে বলল, বলছি আগে ভিতরে এসো। মেঘ ভিতরে ঢুকেই দেখল ওর বাবা মামারা সবাই ড্রয়িং রুমে বসে আছে। মেঘ হাঁটতে হাঁটতে হঠাৎ একজনকে দেখে ওর পা থেমে গেল। চোখ বড় বড় করে সেই লোকটার দিক তাকিয়ে রইল। ওর মনে হচ্ছে ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। মেঘকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে সাইফা মেঘের কানে কাছে ফিসফিসিয়ে বলল, তোমার আবার কি হলো? এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? সাইফার কথায় মেঘের হুঁশ ফেরে। মেঘও সাইফার মতো ফিসফিসিয়ে বলে, সাইফা আমার না, কালকে রাতে ঘুম হয়নি। তাই মনে হচ্ছে ঘুমের ঘোরে চোখের সামনে উল্টো পাল্টা দেখছি। আমার হাতে জোরে একটা চিমটি কাটত। সেটা না হয় কাটলাম, কিন্তু তোমার কালকে রাতে ঘুম কেন হয়নি? মেঘ ধীর কণ্ঠে ধমক দিয়ে বলল, সেটা তোকে পরে বলছি, তুই আগে চিমটি কাট। সাইফা বিরক্তি নিয়ে মেঘকে জোরে একটা চিমটি কাটল। মেঘ আম্মুগো বলে একটা চিৎকার দিল। হঠাৎ মেঘের এরকম চিৎকারে সবাই হকচকিয়ে ওদের দিক তাকালো। কিন্তু মেঘের সেদিকে খেয়াল নেই। মেঘ বুঝল ও স্বপ্ন দেখছে না, এটা সত্যি। ও অস্পষ্ট গলায় কণ্ঠে বলল, আহান ভাইয়া, চলবে।